চলো আস্তে আস্তে শুরু করি আমরা। হ্যাঁ, তাহলে আমরা টপিকটার নাম দিচ্ছি সারফেস কেমিস্ট্রি। তা লেকচার 1 এইরকম ভাবে দেওয়া হচ্ছে। সেখানে প্রথমে আমরা অ্যাডজর্পশন নিয়ে আলোচনা করব। অ্যাডজর্পশনে যেটা বললাম পরপর 4টে পার্ট আছে, সেটাকে আমি জাস্ট পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এরকম ভাবে জাস্ট আলোচনা করছি। আচ্ছা, এই সাবজেক্টটা প্রথমে আমরা একটা স্লাইড ইউজ করেছি জাস্ট একটা জেনারেল ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আচ্ছা, কি বলা হচ্ছে না, সারফেস সায়েন্স is the study of physical and chemical phenomena that occur at the interface of two phases. The surface science is the study of physical and chemical phenomena that occur at the interface of two phases. Interface is the boundary between two phases where the properties or behavior of material differ from those of the adjoining phases. তাহলে জাস্ট এই জায়গাটা ওখানে ভালো করে বুঝে না যে সারফেস টেনশন হচ্ছে ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফেনোমেনা দ্যাট অকার অ্যাট দ্য ইন্টারফেস অফ টু ফেজেস। মানে তুমি জাস্ট যে সারফেস টেনশন একটা ফেনোমেনন তুমি পড়তে দাও, সারফেস সায়েন্সটা তুমি ভুলে যাও। এখন সারফেস টেনশন এই যে ফেনোমেননটা, সেখানে তুমি কি দেখেছো না, ধরো একটা লিকুইড, সে জল আছে আর উপরে তার ভেপার আছে। তাহলে জল আর ভেপারের যে মাঝখানে যে জায়গাটা, মানে একটা বাল্ব ফেজ আছে সেটা লিকুইড, আর একটা বাল্ব ফেজ আছে সেটা যে ভেপার বা গ্যাস, তার মাঝে যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে সারফেস। এই সারফেসে যে প্রপার্টিগুলো ঘটে, যেমন ধরো সারফেস টেনশন, সারফেস এনার্জি ইত্যাদি আর কি, সেটা সারফেস সায়েন্সের মধ্যে পড়ে। আর আবার ধরো তুমি কোনো একটা কলয়েড পার্টিকেলস তুমি নিচ্ছ, সেই কলয়েড পার্টিকেলসগুলো সেগুলোকে তুমি জাস্ট মানে 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 আমি বলছি একটা কলয়েডাল সিস্টেম তুমি কনসিডার করেছো। কলয়েড সিস্টেমে কি হয়, একটা ডিসপার্স ফেজ থাকে, একটা ডিসপার্সিভ মিডিয়াম থাকে, তাহলে একটা ডিসপার্স ফেজ যেটা একটা টু সলিউশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টু সলিউট, সেটা একটা ডিসপার্সিভ মিডিয়াম যেটা টু সলিউশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টু সলভেন্ট। একটা ডিসপার্স ফেজ যখন ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে আছে সেখানে, বা একটা কলয়েড পার্টিকেল যখন একটা সে ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে আছে, সেখানেও কিন্তু তোমার যে একটা সারফেস আছে, এবং সারফেসে দেখা যাবে সে একটা পিকুলি টাইপের প্রপার্টি যা সে শো করতে পারে, যে প্রপার্টিটা নিচে বাল্কের প্রপার্টির থেকে হচ্ছে আলাদা কিছু একটা আর কি। যেমন অ্যাজ ফর এক্সাম্পল সে তোমার মানে সারফেসে সে কোনো একটা পার্টিকুলার চার্জের আয়নকে সে বেসিক্যালি অ্যাবজর্ব করতে পারে, এসব জিনিসগুলো আর কি। তাহলে ওই যে কলয়েডাল সিস্টেম, তার যে করসপন্ডিং, বা কোনো একটা ইলেকট্রোড তুমি ধরো কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশনে তুমি ডুবিয়েছো, তো ইলেকট্রোলাইটিক সলিউশনটা হচ্ছে তোমার লিকুইড ফেজ, আর ইলেকট্রোডটা হচ্ছে সলিড ফেজ, তাদের যে সারফেস, সেই যে কলয়েডাল সিস্টেম সেটাও তোমার সারফেস সায়েন্সের মধ্যে পড়ে। আর একটা অবভিয়াসলি হচ্ছে অ্যাডজর্পশন। তুমি দেখবে যে হয়তো একটা হাইড্রোজেনেশন রিয়াকশন তুমি কনসিডার করছো, যে রিয়াকশনে হচ্ছে হয়তো অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন রিয়াক্ট করে অ্যালকেন তৈরি করছে। এবার এক্ষেত্রে জাস্ট এমনিতে কোনো একটা অ্যালকেন এবং হাইড্রোজেন যদি দুটো গ্যাস যদি মিশিয়ে দাও, সেখানে কিন্তু হাইড্রোজেনেশন প্রসেসটা অত র্যাপিডলি হচ্ছে না। কিন্তু যদি প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল, সেইখানে তুমি হাইড্রোজেন গ্যাসটাকে অ্যাবজর্ব করিয়ে তার উপর দিয়ে জাস্ট তোমার একটা অ্যালকিন পাঠাও, তাহলে দেখা যাচ্ছে অ্যাডজর্পশনটা খুব ইজিলি হতে পারছে। তাই এটা কথা হচ্ছে যে এক্ষেত্রে তোমার ওই যে একটা সলিড সারফেস, তাতে একটা গ্যাস আছে, হ্যাঁ, তাহলে একটা গ্যাস ফেজ, একটা হচ্ছে সলিড ফেজ। এবারে এই গ্যাসটা হচ্ছে সলিড সারফেসে বেসিক্যালি অ্যাবজর্ব হচ্ছে, তাহলে ওই সারফেসে সে আবার একটা পিকুলিটার প্রপার্টি দেখাবে, যেটা বাল্ক প্রপার্টির থেকে আলাদা, যেটাকে আমি অ্যাবজর্পশন বলছি। তার মানে এই সারফেস সায়েন্স, যেটাকে জাস্ট জেনারেলি বলা হচ্ছে স্টাডি অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফেনোমেনন দ্যাট অকার দ্য ইন্টারফেস অফ টু ফেজেস, এই সারফেস সায়েন্সের মধ্যে আমি মূলত হচ্ছে তিনটে জিনিস পড়তে চাইছি। একটা হচ্ছে সারফেস টেনশন, একটা হচ্ছে কলয়েডাল সিস্টেম, আর একটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন, এই তিনটে জিনিস। এবারে নেট বা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে অ্যাবজর্পশনটা অ্যাকচুয়ালি তোমার বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাবজর্পশন পার্টটা আমরা প্রথমে পড়ছি, তারপরে যথাক্রমে সারফেস টেনশন এবং কলয়েড এই পার্টগুলো আমরা পড়বো। মানে বিএসসির জন্য তিনটেই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু এমএসসির জন্য অ্যাবজর্পশন পার্টটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি ওই মানে সারফেস সায়েন্স ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ফেনোমেনা দ্যাট অকার অ্যাট দ্য ইন্টারফেস অফ টু সারফেস বলছি, তাহলে ইন্টারফেস এই জিনিসটাকে বুঝতে হবে।
ইন্টারফেস তুমি বুঝতেই পারছো, বেসিক্যালি সারফেস যেটা মানে লিকুইড আর ভেপার তার মাঝে সারফেসটা, সলিড বা লিকুইড তার মাঝে সারফেসটা, সলিড বা ভেপার তার মাঝে সারফেসটা। মানে দেখো না, তুমি বেসিক্যালি এই যে 3 রকমের সারফেস নিয়ে এখানে কথাবার্তা বলছি। আর মানে সারফেস টেনশনের ক্ষেত্রে লিকুইড ভেপার তার ইন্টারফেস, অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেটা আমরা মূলত পড়বো আর কি, সেটা হচ্ছে বেসিক্যালি সলিডের সঙ্গে গ্যাস, সেই অ্যাডজর্পশনটাই মূলত আমরা আলোচনা করবো, একটা সলিড ফেজ একটা গ্যাস ফেজ। আর এক কলয়েডাল সিস্টেম যখন তুমি কনসিডার করবে তখন বেসিক্যালি একটা সলিড ফেজ আর একটা তোমার লিকুইড ফেজ, তাহলে দুটো ফেজ তাদের যে এটা জাংশনটা সেটাই তোমার বেসিক্যালি ইন্টারফেস। তাহলে ইন্টারফেস ইজ দ্য বাউন্ডারি বিটুইন টু ফেজেস হয় দ্য প্রপার্টিজ or behavior of material differ from those of the adjoining phases. Surface science includes the fields of surface chemistry, surface physics and surface engineering. But in broader sense, the surface science encompasses concepts such as absorption, catalysis, electrochemistry, geochemistry, interface and colloids, semiconductor device fabrication, fuel cell, self-assembled monolayers and adhesive. তাহলে এই পুরো জিনিসগুলোই কিন্তু তোমার সারফেস সায়েন্সের মধ্যে পড়ে। সারফেস কেমিস্ট্রি ক্যান বি রাফলি ডিফাইন্ড অ্যাজ আ স্টাডি অফ কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইন্টারফেসেস। তাহলে আমি সারফেস প্রপার্টিগুলো অ্যাজ এ হোল বলছি, তার মধ্যে একটা স্পেশালি সারফেস ফিজিক্স আছে, হ্যাঁ, সারফেস ইঞ্জিনিয়ারিং আছে, সারফেস কেমিস্ট্রি আছে। সারফেস কেমিস্ট্রি বলতে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে রাফলি ডিফাইন্ড অ্যাজ আ স্টাডি অফ কেমিক্যাল রিয়াকশনস অ্যাট ইন্টারফেসেস। যেমন আমি হাইড্রোজেনেশন রিয়াকশন তো আমি কনসিডার করলাম যে যে তোমার একটা অ্যালকিন আছে, যে হাইড্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে অ্যালকেন তৈরি করছে, মানে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হচ্ছে, যে রিয়াকশনটা ঘটছে একটা প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল সারফেসের উপরে আর কি। তাহলে এইগুলো সব সারফেস কেমিস্ট্রির মধ্যে তোমার পড়ছে। আচ্ছা, এবারে এই যে সারফেস কেমিস্ট্রি, যেটা আমি বললাম সারফেস টেন্সে অ্যাডজর্পশন এবং কলাইড, এই তিনটে চ্যাপ্টারে মিলে যে সারফেস কেমিস্ট্রিটা আমরা পড়তে চলেছি, তার মধ্যে অ্যাডজর্পশন পার্টটাকে নিয়ে আজকে আমাদের মূলত আলোচনাটা হবে। অ্যাডজর্পশন পার্টটাও আমরা একটা ক্লাসে আলোচনা করবো না, আমরা অন্তত পক্ষে 4টে ক্লাসে আলোচনা করব। আর অ্যাডিশনালি একটা ক্লাস আমাদের হয়তো দিতে হতে পারে, সেইটা তোমার ওই এর জন্য মানে তোমার এমএসসির জন্য, বিএসসি সিলেবাসে সেই পার্ট নেই, যেখানে হচ্ছে মাইসেলাইজেশন প্রসেসটা আমি এখানে আলোচনা করে দেবো, কিন্তু মাইসেলাইজেশন কাইনেটিক্স বলে একটা ব্যাপার আছে, সেই পার্টটাকে একটুখানি আলোচনা করে নেওয়ার দরকার আছে। আচ্ছা, তাহলে অ্যাবজর্পশন জিনিসটা কি? অ্যাবজর্পশনকে বাংলায় বলা হচ্ছে অধিশোষণ। অ্যাবজর্পশনটা কি না, দ্য প্রসেস অফ ট্র্যাপিং মলিকুলস অর অ্যাটমস দ্যাট আর ইনসিডেন্ট অন এ সারফেস ইজ কল্ড অ্যাবজর্পশন। The process of trapping molecules or atoms that are incident on a surface is called absorption. মানে এক্সাম্পল হিসেবে তুমি প্রথমেই ভাবো যে ওই যেটা বললাম, একটা প্লাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল তুমি দিয়েছো একটা তাহলে সলিড সারফেস, সেইখানে ধরো হাইড্রোজেন মলিকুলস, সেটা গ্যাস ফেজে ছিল, সে কি করছে না, সে সলিড সারফেসে তোমার ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে হাইড্রোজেন মলিকুলগুলো তারা বেসিক্যালি অ্যাবজর্ব হয়ে গেল, মানে তার সারফেসে চিটকে গেল। তো সেই ফেনোমেননটাই হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে ডেফিনেশনটা হচ্ছে এইটা, দ্য প্রসেস অফ ট্র্যাপিং মলিকুলস অর অ্যাটমস দ্যাট আর ইনসিডেন্ট অন এ সারফেস ইজ কল্ড অ্যাবজর্পশন। ইন আদার ওয়ার্ডস, অ্যাবজর্পশন ক্যান বি ডিফাইন্ড as a phenomenon when a component of a heterogeneous system, instead of penetrating into one another, remains more concentrated near the surface of another component or at the interface. তা দেখো যেটা বলেছি সেইটাকেই জাস্ট একটুখানি ঠিক করে লিখে নেওয়া হচ্ছে যে in other words, absorption can be defined as the phenomenon when a component of a heterogeneous system, তাহলে প্রথম কথা হচ্ছে এই যেমন কলয়েডাল সিস্টেম যখন তুমি কনসিডার করছো, বা অ্যাডজর্পশনের ক্ষেত্রে সলিড আর গ্যাস আছে, বা তোমার এর ক্ষেত্রে কোনো একটা সারফেস টেনশনের ক্ষেত্রে নিচে লিকুইড আছে উপরে ভেপার আছে, তার মানে সিস্টেমগুলোর ক্ষেত্রে মানে অন্তত পক্ষে দুটো ফেজ থাকছে, মানে সেটা হচ্ছে হেটেরোজিনিয়াস সিস্টেম। মানে হোমোজিনিয়াস সিস্টেম হলে সে বেসিক্যালি একটাই ফেজ থাকছে, কিন্তু আমি যে সিস্টেমগুলোকে কনসিডার করছি সেখানে তোমার অন্তত দুটো করে ফেজ আছে, সলিড ভেপার বা লিকুইড ভেপার বা সলিড ভেপার, এই জন্য এটা হেটেরোজিনিয়াস সিস্টেম। আর সেখানে কি হচ্ছে না, এই হেটেরোজিনিয়াস সিস্টেমে অন্তত একটা কম্পোনেন্ট ইনস্টেড অফ পেনিট্রেটিং ইনটু ওয়ান অ্যানাদার, একটা আর একটা একদম ভেতরে ভেতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার বদলে, বা এই ভেতরে ভেতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেলে সেটাকে বলা হয় অ্যাবজর্পশন বা শোষণ, মানে এ বি। হ্যাঁ, আর এটা হচ্ছে এডি, অ্যাডজর্পশন। ঠিক আছে, তাহলে যদি ইনস্টেড অফ পেনিট্রেটিং ইনটু ওয়ান অ্যানাদার, ধর তুমি একটা ব্লটিং পেপারে তুমি একটা কালি শুষে নিচ্ছ বা জল শুষে নিচ্ছ, সেখানে কিন্তু তোমার এই যে একটা ব্লটিং পেপার যেটা সলিড, সেখানে যে লিকুইডটা ঢুকে যাচ্ছে একদম ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, সেগুলো কিন্তু তোমার অ্যাবজর্পশন। ঠিক আছে,
তাহলে তার সঙ্গে এটা কিন্তু তফাৎ আছে, সেখানে বলা হচ্ছে যে ইনস্টেড অফ পেনিট্রেটিং ইনটু ওয়ান অ্যানাদার remains more concentrated near the surface of another component or at the interface। মানে যেমন আমি বললাম যে গ্যাস যখন প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল, হাইড্রোজেন গ্যাসকে যখন প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল তার সারফেসের উপর দিয়ে পাঠানোর চেষ্টা করছে, একদম সারফেসই হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বেশি, যত আমি ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন জাস্ট একদমই কমতে, মানে খুব র্যাপিডলি কমতে আরম্ভ করবে। এটা তাহলে যে কোনো অ্যাডজর্পশনের ক্ষেত্রেই কিন্তু বেসিক্যালি এই জিনিসটা ঘটে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে আবার ভালো করে বলছি যে মানে মানে পরের ডেফিনেশনটা অনেক কিছু বলে দিচ্ছে বলে, যদি তোমাকে অ্যাডজর্পশনের ডেফিনেশন বলে তাহলে পরেরটাই বলার চেষ্টা করবে যে অ্যাডজর্পশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনন when a component of a heterogeneous system, instead of penetrating into one another, remains more concentrated near the surface of another component or at the interface. So this is the definition of adsorption. আচ্ছা, দু একটা এক্সাম্পল ধরো এখানে বলা হচ্ছে যে if a finely divided solid is stirred into a dilute solution of a dye, depth of color in the solution is much decreased। তুমি জাস্ট একটা ফাইনলি ডিভাইডেড সলিড তুমি যদি একটা কালির সলিউশনে তুমি ডুবিয়ে দাও, দেখবে কালির যে ইন্টেন্সিটি ইন দ্য সলিউশন সেটা হচ্ছে ভীষণ র্যাপিডলি কমে যাচ্ছে। ইফ এ ফাইনলি ডিভাইডেড সলিড ইজ এক্সপোজ টু এ গ্যাস অ্যাট লো প্রেশার, দ্য প্রেশার ডিক্রিজেস নোটেবলি। তুমি একটা ক্লোজ সিস্টেম তুমি কনসিডার করছো যেখানে গ্যাস মলিকুলগুলো বাইরে বেরিয়ে যাওয়ার স্কোপ নেই, সেখানে তুমি জাস্ট যেটা করো একটা পোরাস মেটেরিয়াল তুমি জাস্ট ওই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে তুমি দেখতে পাবে যে গ্যাসের যে প্রেশারটা প্রচণ্ড কমে গেছে। মানে আলটিমেটলি যেটা ঘটে গেছে সেটা হচ্ছে ওই গ্যাসটা সলিডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কারণ গ্যাস ফেজে মলিকুল কম থেকে যাচ্ছে, সেখানে গ্যাসের প্রেশারটা তোমার কমে যাচ্ছে। আর ইন দ্য হাইড্রোজেনেশন অফ অ্যালকিন অর অ্যালকাইন, প্লাটিনাম প্যালাডিয়াম আর র্যানিনিকেল আর ইউজড। এটা তোমরা অলরেডি জানো, ক্লাস 11-12 থেকেই জানো। তো অল দিস ফেনোমেনা আর এক্সাম্পলস অফ অ্যাডজর্পশন। এই ঘটনাগুলো সবই হচ্ছে তোমার অ্যাডজর্পশন, ঠিক আছে? তাহলে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল তোমাকে দিয়েছি। একটা ফাইনলি ডিভাইডেড সলিড তুমি একটা কালির সলিউশনে ডোবাচ্ছ, কালিটা তার সারফেসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তুমি একটা গ্যাসকে কোনো একটা তোমার মানে একটা গ্যাস আছে ক্লোজ সিস্টেমের মধ্যে, সেখানে কোনো একটা ফাইনলি ডিভাইডেড একটা পার্টিকুলার সলিড তুমি দিচ্ছ, দেখা যায় গ্যাস প্রেশারটা তোমার কমে যাচ্ছে। হাইড্রোজেনেশন রিয়াকশনটা তোমার দেখতে পাচ্ছ অনেক সহজে হচ্ছে যখন তুমি প্লাটিনাম প্যালাডিয়াম নিকেলটাকে জাস্ট ব্যবহার করছো। তাহলে এই সব ফেনোমেনাগুলোই কিন্তু সব অ্যাডজর্পশনের এক্সাম্পল। এবার অ্যাডজর্পশন ADSORPTION, অ্যাডজর্পশন বললি তার পাশাপাশি অ্যাবজর্পশন এই টার্মটা চলেই যাচ্ছে। অ্যাডজর্পশনকে বাংলা করা হচ্ছে অধিশোষণ, আর অ্যাবজর্পশনের বাংলা করা হচ্ছে শোষণ। হ্যাঁ, তাহলে অ্যাবজর্পশন ফেনোমেননটা কি হচ্ছে, মানে আমি অ্যাডজর্পশন বলার সময়ই বলেছি যে অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো একটা কম্পোনেন্ট অন্য একটা কম্পোনেন্টের সারফেসই মূলত থাকছে, বাল্কে ঢুকছে না। কিন্তু অ্যাবজর্পশনের ক্ষেত্রে কিন্তু বাল্কের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু ওভারঅল সেটা একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে ফেলার চেষ্টা করছে। ইফ এ কম্পোনেন্ট ইন দ্য হেটেরোজিনিয়াস সিস্টেম পেনিট্রেটস ইনটু অ্যানাদার অ্যান্ড স্প্রেড থ্রুআউট দ্য বাল্ক অফ দ্য ল্যাটার, দেন ইট ইজ কল্ড অ্যাবজর্পশন। তার মানে তুমি সিস্টেমটা দুটো ফেজ ছিল বটে, কিন্তু একটা মেটেরিয়াল আরেকটা মেটেরিয়ালের ভেতরে এমনভাবে ঢুকে যাচ্ছে করে আলটিমেটলি একটা হোমোজিনিয়াস সিস্টেম তৈরি করে ফেলছে, সেটাকে বলা হবে তোমার অ্যাবজর্পশন। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ অ্যাবজর্ব ইন ওয়াটার অ্যাজ ইউ সি ইন কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস যখন তুমি খাও সেখানে কি করা হয়, মুখটা খুললেই তুমি বুঝতে পারবে, প্রেশারটা রিল্যাক্স করলেই হচ্ছে বা একটুখানি ঝাঁকিয়ে নিলে হচ্ছে প্রেশার বেরোয়। আসলে যেটা করা থাকে সেটা হচ্ছে যে হাই প্রেশারে এবং ওই টেম্পারেচারে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জাস্ট তোমার ওর মধ্যে জাস্ট মানে একদম জলেতে সলেবল করে দেওয়া হয় বা জলেতে একদম পুরো ডিজলভ করে দেওয়া হয়। তাহলে এইটা কিন্তু তোমার অ্যাবজর্পশন প্রসেস, ঠিক আছে? বা জলে তোমার অ্যামোনিয়া ঠিক একই রকমভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, বা জলে কার্বন ডাইঅক্সাইড একই রকমভাবে অ্যাবজর্পশন হয়ে যেতে পারে। তাহলে অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার ওই যা হবে সারফেসে, আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে কিন্তু পুরো বাল্ক ফেনোমেন হয়। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন এই দুটো জিনিস এত ক্লোজলি রিলেটেড, সেটার মধ্যে একটা স্ট্রং ডিমার্কেশন রাখা যায় না। মানে এমন নয় যে শুধুমাত্রই সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, আবার এমন হয় না যে পুরোটাই একদম বাল্কের ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে জিনিসটা হোমোজিনিয়াস হয়ে গেল। এর মাঝামাঝি কিছু হতে পারে, দেখা যাচ্ছে হয়তো মূলত সারফেসে থাকছে কিন্তু কিছুটা বাল্ক পর্যন্ত ঢুকেছে, হয়তো বাল্কের সেন্টারে ঢুকতে পারছে না কিন্তু কিছুটা বাল্ক পর্যন্ত ঢুকেছে। তো সেই ধরনের ফেনোমেননগুলোকে তুমি না পারছো অ্যাডজর্পশন বলতে, না পারছো অ্যাবজর্পশন বলতে, তখন তাদেরকে জেনারেলি বলা হচ্ছে জবশন। মানে এডি বা এবিটা একটা বাদ দিয়ে এটা পড়ে হলো জবশন, SORPTION। আচ্ছা, সেটা আমি লিখেছি। ইট ইজ নট অলওয়েজ ইজি টু ডিস্টিংগুইশ দ্য অ্যামাউন্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাবজর্বড অর অ্যাবজর্বড। So it is not always easy to distinguish the amount which is
actually adsorbed or absorbed. In that case, we sometimes use the term absorption to include both the physical processes. মানে অ্যাবজর্পশন এবং অ্যাডসর্পশনটাকে কম্বাইন তুমি জাস্ট শুধুমাত্র জর্পশন এইভাবে নামটা দাও। আচ্ছা, এবারে যখন আমি একটা অ্যাডসর্পশন নিয়ে আলোচনা করব, ধরো প্লাটিনাম প্যালাডিয়াম বা ন্যানোনিকেল তুমি দিলে, সেখানে হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব হলো। আবার তুমি ধরো একটা কালির সলিউশন ছিল, কালির সলিউশন ছিল, সেইখানে তুমি কোনো একটা ফাইনলি ডিভাইডেড সলিড তুমি দিয়ে দিচ্ছ, হ্যাঁ, দিলে যেটা হচ্ছে ফাইনলি ডিভাইডেড সলিডের সারফেসে হচ্ছে কালির রঙগুলো হচ্ছে তোমার চিটকে যাচ্ছে। এইটা তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে একজন আরেকটার ঘাড়ে চিটকে যায়। তাহলে এবারে কে কার ঘাড়ে চিটকে যায় সেই মতো করে আমি অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেন্ট যা দুটো জিনিস বলবো। বলছে দ্য সাবস্টেন্স অন দ্য সারফেস অফ হুইচ অ্যাডসর্পশন টেক্স প্লেস ইজ কল্ড দ্য অ্যাডসর্বেন্ট। যার সারফেসে বেসিক্যালি সলিডটা মানে মানে ধরো সলিড সারফেস, সেখানে ধরো প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল, সেখানে তোমার হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব হয়েছে। তাহলে এক্ষেত্রে প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল এরা হলো তোমার অ্যাডসর্বেন্ট, আর যে অ্যাবজর্ব হলো অ্যান্ড দ্য সাবস্টেন্স হুইচ ইজ অ্যাবজর্ব ইজ কল্ড দ্য অ্যাডসর্বেট। তাহলে অ্যাডসর্বেন্ট হচ্ছে যে অ্যাবজর্ব করছে, আর অ্যাডসর্বেট হচ্ছে যার উপরে মানে যে জিনিসটা অ্যাবজর্ব হচ্ছে। As for example, when we consider adsorption of hydrogen molecule on platinum surface, then platinum surface is the adsorbent and hydrogen molecule is the adsorbate. তাহলে আমরা না ওই এই দুটো টার্ম মাঝে মাঝে ইউজ করব, যে অ্যাডসর্বেন্ট অ্যাডসর্বেট। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাডসর্ব করছে সে হচ্ছে অ্যাডসর্বেন্ট, আর যাকে অ্যাডসর্ব করছে সে বেসিক্যালি অ্যাডসর্বেট। তাহলে অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেট এই দুটো জাস্ট আমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি কি করলাম, আমি বেসিক্যালি অ্যাবজর্পশন কাকে বলে বুঝেছি, অ্যাবজর্পশন কাকে বলে বুঝেছি, জর্পশন কাকে বলে বুঝলাম, অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেট কাকে বলছি সেইটাকে বুঝছি। তাহলে এটা খেয়াল, এটা গুলিয়ে যায় খুব। তাহলে মানে যার উপরে অ্যাবজর্ব হচ্ছে সেটা হচ্ছে অ্যাডসর্বেন্ট, আর যে অ্যাবজর্ব হচ্ছে সেটা হচ্ছে অ্যাডসর্বেট। আচ্ছা, এই অ্যাডসর্পশন এবং অ্যাবজর্পশন এই দুটো জিনিস বললাম, তাদের মধ্যে মূল যে তফাৎগুলো একটুখানি বলে নিই, যেটা তোমার হাই সেকেন্ডারি লেভেলে পরীক্ষায় আসতো, অনার্স লেভেলে ইউজুয়ালি পড়ে না, কিন্তু যা জেনে রাখা দরকার, একটা বা দুটো ডিফারেন্স অন্তত ভালো করে বুঝে নেওয়া দরকার। যে অ্যাডসর্পশন ইজ এ সারফেস ফেনোমেনা, হোয়ারএজ অ্যাবজর্পশন ইজ এ বাল্ক ফেনোমেনা, যেটা আমি অলরেডি উল্লেখ করেছি। আচ্ছা, এবারে ইনিশিয়ালি রেট অফ অ্যাবজর্পশন ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য সারফেস অফ অ্যাডসর্বেন্ট ইজ টোটালি ভেকেন্ট, দেন ইট ডিক্রিজেস অ্যাট ইট অ্যাপ্রোচেস টু ইকুইলিব্রিয়াম, বাট অ্যাবজর্পশন অকার্স অ্যাট এ ইউনিফর্ম রেট। তাহলে দেখো কি হচ্ছে না, যখন একটা গ্যাস মলিকিউল সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, সেখানে অ্যাডজর্ব মানে সারফেসটা ভর্তি হয়ে গেলে আর তো অ্যাডজর্ব ইউজুয়ালি হতে পারবে না। সেখানে যেটা হবে, প্রথমে যখন তোমার সকাল অ্যাক্টিভ সাইট, মানে একটা সলিড সারফেস তুমি কনসিডার করো, যার উপরে অ্যাকচুয়ালি গ্যাস মলিকিউলগুলো অ্যাডজর্ব হতে পারে আর কি, হ্যাঁ, সেইটা মানে তোমার যেটা ব্যাপার হচ্ছে যে তোমার ওই মানে এটা আমি পরে দেখবো, ধরো প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল, তার নিশ্চয়ই কিছু প্রপার্টি আছে সেই জন্য তার সারফেসে হাইড্রোজেনকে অ্যাডজর্ব করতে দেয়, অন্য কাউকে অ্যাডজর্ব হতে দেয় না। তার মানে এই যে সারফেসটা যেখানে প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল আছে, এবং যে মলিকুলগুলো তোমার বা যে অ্যাটমগুলো অ্যাকচুয়ালি গ্যাসটাকে অ্যাডজর্ব করছে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। যখন তোমার একটা সারফেস পুরো ফাঁকা থাকবে, তখন অনেক বেশি অ্যাক্টিভ সাইটস আছে, তখন তুমি পরিষ্কার দেখতে পাবে যে রেট অফ অ্যাডজর্পশন খালি ইনক্রিজ করবে, তত প্রেসার তুমি ইনক্রিজ করবে। কিন্তু এটা থ্রু আউটই চলবে সেরকম নয়। আমরা পরে দেখবো যে কনস্ট্যান্ট টেম্পারেচারে, হ্যাঁ, ওই তোমার মানে ফ্র্যাকশন কভারেজ যেটা বা এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন আর কি, সেইটা তোমার মানে প্রেসার বাড়ার সাথে সাথে প্রথমে বাড়ছে, একটা সময় পরে কিন্তু সে স্যাচুরেট করে যাচ্ছে। কিন্তু যদি ওটা অ্যাডজর্পশন না হয় অ্যাবজর্পশন হতো না, তাহলে কিন্তু যত তুমি প্রেসার বাড়াবে তোমার রেট অফ অ্যাবজর্পশন তত বাড়বে, অন্তত অনেকটা দূর পর্যন্ত আর কি, ঠিক আছে? তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে তোমার অ্যাবজর্পশন অকার্স একটা ইউনিফর্ম রেট, আর হোয়ার অ্যাট অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হয়েছে, যে রেট অফ অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হোয়েন দ্য সারফেস অফ অ্যাবজর্বেন্ট ইজ টোটালি ভেকেন্ট, দেন ইট ডিক্রিজেস অ্যাট ইট অ্যাপ্রোচেস টু ইকুইলিব্রিয়াম। আর অ্যাবজর্পশন প্রসেসটা ইউজুয়ালি এক্সোথার্মিক, হ্যাঁ, একটা এক্সেপশন আছে যেখানে ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হয়, সেটা এন্ডোথার্মিক হয়, কিন্তু ইউজুয়ালি সেটা হচ্ছে এক্সোথার্মিক, হোয়ার অ্যাট অ্যাবজর্পশন ইজ ইউজুয়ালি এন্ডোথার্মিক। তাহলে অ্যাবজর্পশন ইজ ইউজুয়ালি এক্সোথার্মিক, আর অ্যাবজর্পশন দিস ইজ এন্ডোথার্মিক। এটা আমরা পরে আলোচনা করবো যে অ্যাবজর্পশন যে এক্সোথার্মিক কেন এক্সোথার্মিক হচ্ছে, জাস্ট একটু পরে আলোচনা হবে এটা নিয়ে আর কি। আর ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হলে কি হয় সেটা আমরা আলোচনা করবো। আচ্ছা, অ্যাবজর্পশন ইজ হাইলি টেম্পারেচার সেন্সিটিভ, rate of absorption usually decreases with increasing temperature,
আর অ্যাবজর্পশন ইজ লেস টেম্পারেচার সেন্সিটিভ অ্যান্ড ইউজুয়ালি ডাজ নট চেঞ্জ মাচ উইথ দ্য ভেরিয়েশন অফ টেম্পারেচার। তাহলে অ্যাবজর্পশনের টেম্পারেচার সেন্সিটিভিটিটা হচ্ছে অনেক কম, অ্যাডজর্পশনের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেক বেশি। এটা মাথায় রাখতে হবে। আমি দেখবো যে টেম্পারেচার বাড়ালে তোমার এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা কমে যাবে, টেম্পারেচার কমালে সেটা অ্যাকচুয়ালি বেড়ে যাবে, তার কারণ কি এসবগুলো নিয়ে আমাদের আলোচনা হবে আর। তাহলে দেখো অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের তফাৎ থেকে যে অ্যাবজর্পশন সারফেস ফেনোমেনন, অ্যাবজর্পশন বাল্ক ফেনোমেনন। আচ্ছা অ্যাবজর্পশনের ক্ষেত্রে প্রেশার বাড়ানোর সাথে সাথে প্রথমে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন শুরুতে বাড়বে, তারপর ওটা স্যাচুরেট করে যাবে, কিন্তু অ্যাবজর্পশনের ক্ষেত্রে সেটা স্টেডি রাইজ হয়। অ্যাবজর্পশন ইউজুয়ালি এক্সোথার্মিক, অ্যাবজর্পশন ইউজুয়ালি এন্ডোথার্মিক। হ্যাঁ, আর অ্যাবজর্পশনটা টেম্পারেচার সেন্সিটিভ, ঠিক আছে এইটা। আর রেট অফ অ্যাবজর্পশন ইউজুয়ালি ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, হয় অ্যাবজর্পশন হচ্ছে লেস টেম্পারেচার সেন্সিটিভ, আর যদি তোমার টেম্পারেচার চেঞ্জ করে তাহলে তার উপরে কিন্তু এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনে কোনো চেঞ্জ হয় না। দিস ইজ দে আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাবজর্পশন। তারপরে নেক্সট আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা সেটাতে আসার আগে আগে বলে নাও তো যে যা কিছু এখন পর্যন্ত আলোচনা হয়েছে সেইখানে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও প্রথমে। যে কতগুলো জিনিস আমরা বললাম সেটাকে বলে নাও। ঠিক আছে তো? আর এবারে আমরা নেক্সট 4-5টা স্লাইড ইউজ করব টাইপস অফ অ্যাবজর্পশন নিয়ে, ঠিক আছে? আচ্ছা টাইপস অফ অ্যাবজর্পশন নিয়ে যখন কথাবার্তা হবে, দু রকমের অ্যাবজর্পশন হতে পারে। একটাকে বলে ফিজিজর্পশন বা ফিজিক্যাল অ্যাবজর্পশন, আর একটা কেমিজর্পশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন। ধরো আমি জাস্ট একটা গ্যাস, সে বেসিক্যালি সলিডে অ্যাবজর্ব হচ্ছে, তুমি দেখছো। তাহলে অ্যাবজর্ব হচ্ছে নিশ্চয়ই সলিডের সঙ্গে গ্যাসের কোথাও একটা ফেভারেবল অ্যাট্রাকশন ইত্যাদি আছে বলে। আর এবারে যদি এমন হয় যে গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে বাই সাম কেমিক্যাল ফোর্স, মানে একটা একদম কেমিক্যাল বন্ড যেমন করে তৈরি হয়, কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড যেমন করে তৈরি হয়, পার্টিকুলারলি কোভ্যালেন্ট বন্ড যেমন করে তৈরি হয়, সেই রকম করে তোমার সলিড সারফেসে কিছু একটা অ্যাটম আর তোমার বাল্কে যে ভেপার ফেসে যে গ্যাস মলিকুলগুলো আছে তাদের মধ্যে ওরকম একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়ে যদি অ্যাবজর্পশনটা হয় তাকে বলা হয় কেমিজর্পশন। আচ্ছা এইটার জন্য ভীষণ একটা স্পেসিফিসিটি লাগে, মানে নিশ্চয়ই কেমিক্যাল বন্ড তো সবাই সবার সাথে করবে না, তার একটা ম্যাচিং ট্যাচিং ইত্যাদি ইত্যাদি গল্প আছে। কিন্তু যে জিনিসটা ইউনিভার্সাল সেটা হচ্ছে এই যে একটা মানে ভ্যান রয়েল টাইপ অফ অ্যাট্রাকশন বা সেই রকম মানে তোমার কি বলবো, মানে এই যে ডাইপোল 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 ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন সবগুলোকে কম্বাইন করে তুমি জাস্ট একটা ভ্যান রয়েল ইন্টারাকশন বা ভ্যান রয়েল অ্যাট্রাকশন তুমি বলতে পারো। যেটা হতে পারে যে এই যে সলিড সারফেসের যে মলিকুলগুলো আছে আর যে গ্যাস ফেজের যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে কিন্তু ওই টাইপের একটা ফিজিক্যাল ফোর্স অর্থাৎ ভ্যান রয়েল টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতে পারে এবং যা দিয়ে গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে অ্যাবজর্ব হতে পারে। তাহলে প্রথম কেসটাই হচ্ছে গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে বাই সাম কেমিক্যাল বন্ডিং, আর পরের ক্ষেত্রে যেটা হচ্ছে গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে বাই সাম ফিজিক্যাল বন্ডিং বা ফিজিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান রয়েল অ্যাট্রাকশন দিয়ে। তাহলে প্রথম পার্টটা ছিল কেমিক্যাল অ্যাবজর্পশন, পরের পার্টটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিকর্পশন। তো দেখো কি বলা হচ্ছে যে অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন দ্য সলিড সারফেস can be broadly classified into two types: physical absorption or physisorption and chemical absorption or chemisorption. Physisorption নিয়ে দু চারটে কথাবার্তা বলা হচ্ছে যে when the force of attraction between the adsorbate and adsorbent are of physical nature, that is van der Waals in nature, then the absorption is relatively weak and called the physical absorption or physisorption or van der Waals adsorption. So when the force of attraction between the adsorbate and adsorbent are of physical nature, that is van der Waals in nature, then the absorption is relatively weak হবে, কারণ তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক উইক আর কি এটা, and called the physical absorption or physisorption of the van der Waals attraction. একটা এক্সাম্পল কি, the absorption of nitrogen on the mica at low temperature, সেটা তোমার physical absorption এর এক্সাম্পল। আচ্ছা উল্টো দিকে when the adsorbed molecule are held to the surface by covalent forces of the same general type as those occurring between bound atoms in molecule, মানে মলিকুলে অ্যাটমগুলো যেমন করে কোভ্যালেন্ট বন্ড বা কেমিক্যাল বন্ড তৈরি করে সেই রকম করে when the adsorbed molecules are held to the surface by covalent bonds, হ্যাঁ, এবং কোভ্যালেন্ট বন্ডগুলো কেমন নেচার, of the same general type as those occurring between bound atoms in molecule, then it is called chemical absorption or chemisorption. এক্সাম্পল কি, অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন আর নিকেল সারফেস। তার মানে প্রথমটাই হচ্ছে ফিজিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে বা ভ্যান রয়েল অ্যাট্রাকশন দিয়ে, পরেরটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড করে।
আর এবারে এই কেমিজপশন এবং ফিজিকপশনের মধ্যে 7-8টা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো খুব ভালো করে তোমায় বুঝতে হবে। দেখো, প্রথম যেটা বলা হচ্ছে যে ফিজিজপশন তোমার takes place due to van der Waals attraction between the adsorbate and adsorbent molecules, whereas chemisorption takes place due to covalent and chemical interaction between the adsorbent molecules and the molecules of the surface of adsorbent. অ্যাডজর্বেন্ট এবং অ্যাডজর্বেন্ট মলিকিউলসের মধ্যে কেমিক্যাল বন্ড আর ফিজিক্যাল বন্ড, সেখান থেকে ফিজিকপশন কেমিক্যাল অপশন তুমি আলাদা করবে। এটা তো অলরেডি বলেছি, এখানে নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, ফিজিজপশন যদি হয় তাহলে মাল্টি লেয়ার তৈরি হতে পারে, আর কেমিজপশনের ক্ষেত্রে কিন্তু মনোলেয়ার তৈরি হবে। কেন? মানে দেখো, যে যখন তোমার কেমিক্যাল বন্ডটা তৈরি হবে, কেমিক্যাল বন্ড তৈরি হতে গেলে না তোমার যে পার্টিসিপেটিং অ্যাটমগুলো তাদেরকে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে আসতে হবে। তাহলে সলিড সারফেসের সঙ্গে যখন গ্যাস মলিকুলগুলোর মধ্যে একটা কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে, তাহলে কেমিক্যাল বন্ড তৈরি হলে সলিড সারফেসে যে মলিকুলগুলো আছে আর গ্যাস ফেজে যে মলিকুলগুলো, মানে অ্যাডজর্বেন্ট মলিকুল এবং অ্যাডজর্বেন্ট মলিকুলের মধ্যে একটা ক্লোজ কন্ট্যাক্টটা আসতে হবে। তাহলে ক্লোজ কন্ট্যাক্ট হলো, এবারে এর ক্লোজ কন্ট্যাক্ট হয়ে একটা লেয়ার তৈরি হলো, সেটা হচ্ছে সিঙ্গেল মলিকুল লেয়ার বা মনোলেয়ার, ওয়ান মলিকুল লেয়ার বা মনোলেয়ার তৈরি হলো। এবার এর উপরে যখন কোনো মলিকুল আসার চেষ্টা করবে, তখন তো বেসিক্যালি এর উপরে যদি কোনো একটা মলিকুল আসে, যেমন এই পার্টিকুলার কেসে হয়েছে, এই উপরে কোনো একটা মলিকুলের সঙ্গে তার যে সারফেসে যে মলিকুলগুলো ছিল, মানে এই অ্যাডজর্বেন্ট মলিকুলগুলোর সাথে যে অ্যাডজর্বেন্ট মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশনটা তুমি করবে, কেমিক্যাল বন্ডটাকে করবে, কেমিক্যাল বন্ড তো করতে পারবে না, কারণ এক্ষেত্রে হচ্ছে অলরেডি একটা লেয়ার তৈরি হয়ে গেছে, কারণ পরেরটা তার উপরে থাকছে, তাহলে এতটা দুটো ডিস্টেন্স থেকে কেমিক্যাল বন্ড অ্যাটলিস্ট তৈরি করা যায় না। কারণ কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে গেলে তো অরবিটালের মধ্যে ওভারল্যাপ হতে হবে, আর পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটালগুলো যদি ওয়েল সেপারেটেড থাকে, তাহলে সেখানে ওভারল্যাপের কোনো গল্প হবে না, কারণ কেমিক্যাল বন্ড তৈরি হবে না। সেই কারণে কেমিজপশনটা হচ্ছে তোমার মনোলেয়ার তৈরি হবে, কিন্তু ফিজিজপশনটা সেটা কিন্তু মাল্টিলেয়ার তৈরি হতে পারে। আচ্ছা, কিভাবে মাল্টিলেয়ার তৈরি হতে পারে? কারণ দেখো, এই যে ভ্যান ডর ওয়াল টাইপের অ্যাট্রাকশনটা, সেটা তো মানে কেমিক্যাল বন্ড তৈরি করতে গেলে বা কোভালেন্ট বন্ড তৈরি করতে গেলে মলিকুলগুলো যত কাছাকাছি আসতে হয়, ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশনের জন্য কিন্তু তারা যথেষ্ট দূরে থাকলেও চলে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা মানে এই যে ভ্যান ডর ওয়াল টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেসিক্যালি অনেকটা বেশি দূর পর্যন্ত অপারেটিভ দ্যান দ্য কেমিক্যাল বন্ড বা কোভালেন্ট বন্ড, সেই জন্য এক্ষেত্রে কিন্তু মাল্টি লেয়ার তৈরি হতে পারে। মানে প্রথম লেয়ার একটা তৈরি হলো, তার উপরে একটা লেয়ার তৈরি হতে পারে, তার উপরে আর একটা লেয়ার তৈরি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সাডেনলি হয়তো হয়তো প্রথম লেয়ারটা জাস্ট যতটা টাইটলি আটকে থাকবে, পরের লেয়ারগুলো অতটা টাইটলি হয়তো আটকে না থাকতে পারে, হ্যাঁ, কিন্তু মাল্টি লেয়ার কিন্তু তৈরি হওয়ার সুযোগ আছে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে কেন কেমিজ অপশন হলে মনোলেয়ার তৈরি হয়, আর কেন ফিজিক অপশন হলে তোমার মাল্টি লেয়ার তৈরি হতে পারে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এবারে দেখো, যদি তোমার কেমিজ অপশন হয়, কেমিক্যাল বন্ড তৈরি হয়েছে, কেমিক্যাল বন্ড তো তুমি জানো অনেক স্ট্রঙ্গার, তা সেখানে এনার্জি চেঞ্জও অনেক বেশি হবে। যখন অ্যাবজর্ব হচ্ছে তো বেসিক্যালি একটা বন্ড তৈরি হচ্ছে, তাহলে বন্ড তৈরি হলে স্টেবিলিটি পাচ্ছে, আর যখন একটা বন্ড তৈরি হয় অনেকটা বেশি এনার্জি রিলিজ করে, সেটা কোভ্যালেন্ট বন্ড এনার্জি। আর হয় ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশন, সেটা তো তুমি জানো, সেটা বেশ উইক আর কি, উইক অ্যাট্রাকশন। সেখানে লেখা হচ্ছে যে ফিজিক অপশনে হিট ইভলভ ইজ ইউজুয়ালি স্মল, সেটা লেস দেন 20 কিলোজুল পার মোল। ইন কেমিজ অপশন হিট ইভলভ ইজ কোয়াইট হাই অ্যান্ড কম্পারেবল টু দ্যাট ইভলভ ইন কেমিক্যাল বন্ডিং, দ্যাট ইজ 300 to 500 কিলোজুল পার মোল। তাহলে যখন তোমার ফিজিক অপশন হচ্ছে, তখন কিন্তু এনার্জি চেঞ্জটা অনেক কম হচ্ছে, মানে তখন মানে ঠিক আছে, মানে একটা অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বের মলিকুলসের মধ্যে একটা ফেভারেবল অ্যাট্রাকশন হলে কিন্তু অ্যাট্রাকশন উইক হয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা রিলিজড হবে বা যে এটা হিটটা রিলিজড হবে, সেটা হচ্ছে তোমার অনেক অনেক কম হয়। আর কেমিজ অপশন যখন হবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড হচ্ছে মাছ মোর স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে, তখন তোমার এনার্জি রিলিজ যেটা হবে বা হিট যেটা রিলিজ হবে, সেটা হচ্ছে অনেকটা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, the physisorption requires no activation energy and therefore occurs quite rapidly, whereas chemical absorption is usually associated with an appreciable activation energy and therefore may be relatively slow process. আচ্ছা, এইটা আমি পরে আরেকবার মানে পরে আমি ছবি দিয়ে ভালো করে জাস্ট বুঝিয়েছি, জাস্ট এখানে একটুখানি বলে, যখন যখন ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়, তুমি খেয়াল করে দেখো, ফিজিক্যাল অ্যাবজর্পশন সেই লেনার্ড জোন পোটেনশিয়াল দিয়ে হবে তো। লেনার্ড জোন পোটেনশিয়ালে তুমি কি দেখতে পাচ্ছ না, দূরে ছিল মলিকুলগুলো, দূর থেকে তারা বেসিক্যালি যখন কাছাকাছি আসছে, তখন একটা পোটেনশিয়াল এনার্জি জাস্ট মিনিমামের মধ্যে এই জিনিসটা আসছে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ধরো, যদি আমি তোমাকে দেখাই এখানে একটুখানি, যে ধরো যখন তুমি একটা ফিজিক্যাল অ্যাবজর্পশনের কথা বলছো, সরি,
দেখো যখন তুমি ফিজিক্যাল অ্যাবজর্পশনের কথা বলছো তখন যে ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশনটা সেটা কেমন দেখতে, যদি এইটা যদি তোমার ধরো ডিস্টেন্স হয় আর এইটা যদি তোমার পোটেনশিয়াল এনার্জি হয়, ধরে নাও এইটা হচ্ছে সলিড সারফেস এখানে আছে, আর একটু দূর থেকে কোনো একটা গ্যাস মলিকুলটা সেখানে অ্যাবজর্ব হওয়ার চেষ্টা করছে, তাহলে অ্যাবজর্ব যখন হবে সে বেসিক্যালি কোন পোটেনশিয়াল এনার্জির মধ্যে সে অ্যাবজর্বটা হয় এরকম, তাই তো? এবং এই জায়গায় এসে গেলে মানে সে বেসিক্যালি ফিজিক্যালি অ্যাবজর্ব হয়ে গেলে, মিনিমাতে যখন পৌঁছে গেল ফিজিক্যালি অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে তুমি খেয়াল করে দেখো যে এইখান থেকে এই অ্যাবজর্ব হওয়ার জন্য মানে এই পর্যন্ত আসার জন্য তাকে কিন্তু কোনো অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হয়নি। এটা কিন্তু যখন কেমিক্যাল বন্ড তৈরি হবে, কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে তুমি জানো, হ্যাঁ, তোমাকে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার সব সময় লাগে। হ্যাঁ, সেটা তোমার মানে ছোটোবেলা থেকে মানে 11-12 থেকে তুমি শিখে আসছো, যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করছে, রিয়াকশন থেকে ইভেন যদি প্রোডাক্ট বেশি স্টেবলও হয় তবুও সে বেসিক্যালি একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তারপর প্রোডাক্টের দিকে যেতে হয়। তার মানে কেমিজর্শনের ক্ষেত্রে একটা পজিটিভ অ্যাক্টিভেশন এনার্জি লাগবে, আর অ্যাক্টিভেশন এনার্জি লাগবে মানেই হচ্ছে সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করাটা, অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করা বা ওভারকাম করে জাস্ট যাওয়াটা, সেইটার জন্য তোমাকে এনার্জি টেনার্জি প্রথমে ইনিশিয়ালি দিতে হবে আর কি, এবং তার জন্য রেটটা অনেকটা স্লো হয়ে যাবে। আর যে প্রসেসের ক্ষেত্রে একদমই জাস্ট মানে কি বলে একদমই সরাসরি উপর থেকে নিচের দিকে নামছে, কোনো রকম বেরিয়ার নেই, তার ক্ষেত্রে রেটটা অনেক ফাস্টার হয়ে যাবে। ফিজিক্যাল অ্যাবজর্পশন রিকোয়ার্স নো অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? ফিজিক্যাল physical absorption requires no activation energy and therefore occurs quite rapidly, whereas chemical absorption is usually associated with an appreciable activation energy and therefore may be relatively slow process. The physisorption is favored at low temperature, whereas chemisorption is favored at high temperature. এইটা একটু ভালো করে বুঝতে হবে, এটা আমি পরে আবার ভালো করে আলোচনা করবো, মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট যখন কথাবার্তা বলা হবে। আচ্ছা, ফিজিসরপশনের ক্ষেত্রে অবভিয়াসলি মানে আচ্ছা এটা থার্মোডাইনামিক্সটা যখন বলবো তখন তুমি বুঝতে পারবে যে লো টেম্পারেচারে কিন্তু ফিজিসরপশনটা ফেভার হয়। তার কারণটা হচ্ছে যখন অ্যাবজর্ব হয় না একটা গ্যাস মলিকুল, যখন সলিড সারফেসে অ্যাবজর্ব হয় তার এনট্রপিটা কমে, আর এনট্রপিক্যালি আনফেভারেবল প্রসেস যদি কিছু থাকে তাহলে সেটা কিন্তু লো টেম্পারেচারে ভালো হবে। কারণ যখন তুমি পরে আমি পরের পাশে দেখাচ্ছি, যখন ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস তুমি করছো, তখন কি হচ্ছে ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে তুমি চাইবে নিশ্চয়ই টি ডেল্টা এসটা খুব কম হোক, তবেই হচ্ছে, কারণ মাইনাস টি ডেল্টা এসটা হচ্ছে তোমার পজিটিভ হয়ে যায়, যেটা ডেল্টা জিকে নেগেটিভ, ডেল্টা জিকে পজিটিভ করে দিতে চাইবে, সেটা তুমি চাইবে না। একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জিকে তুমি নেগেটিভ করে দিতে চাইবে, ডেল্টা জিকে নেগেটিভ করে দিতে চাইলে ওই মাইনাস টি ডেল্টা এর ম্যাগনিটিউডটা কেন তোমার অনেকটা কম হয়, এবং কম হবে যখন টেম্পারেচারটা কম। সেখানে ফিজিসরপশনটা ইজ ফেভার অ্যাট লো টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে কিন্তু যেটা হবে যে অ্যাবজর্ব গ্যাস মলিকুলগুলো সে আবার তোমার গ্যাস ফেজে চলে গিয়ে র্যান্ডাম বা ক্যাওটিক হয়ে যেতে চাইবে। মানে যখন একটা গ্যাস মলিকুল যখন একটা সলিড সারফেসে অ্যাবজর্ব হয়ে থাকছে তাহলে তার র্যান্ডামনেস বা ক্যাওসনেস কমে গেছে না, পুরোটাই সলিড ফেজে চলে এসেছে। এবার উল্টো দিকে যখন তোমার ওই অ্যাবজর্ব গ্যাস মলিকুলগুলো যা ভেপার ফেজে চলে যাবে, ভেপার ফেজে চলে গেলে গ্যাস মলিকুলের র্যান্ডাম বা ক্যাওটিক মোশন চলে আসবে, তার ক্ষেত্রে এন্ট্রপিটা বাড়বে। সেখানে মানে এই যে অ্যাবজর্পশন অপোজিট প্রসেসটা ডিজর্পশনটা হচ্ছে, হ্যাঁ মানে ডিজর্পশন এই যে প্রসেসটা, সেই প্রসেসটা সাডেনলি টেম্পারেচার বাড়ালে বেটার হবে, আর অ্যাবজর্পশন প্রসেসটা হচ্ছে টেম্পারেচার কমালে হচ্ছে কম হবে। মানে বা উল্টোভাবে বলতে পারে যে ডিজর্পশন প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল আর অ্যাবজর্পশন প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি আনফেভারেবল। আর এন্ট্রপিক্যাল আনফেভারেবল প্রসেস কিন্তু সবসময় হচ্ছে লো টেম্পারেচারে বেটার ঘটবে। কিন্তু কেমিজর্পশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, পরে তো যখন অ্যাবজর্ব হবে পরের কথা, কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে হবে। তো তাহলে যখন তোমার ওই গ্যাস ফেজে রিয়াক্টর মলিকুলগুলো সলিড ফেজে অ্যাবজর্ব হতে চাইবে, একটা কেমিক্যাল রিয়াকশন তোমার করতে চাইবে, তখন একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে, তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারটা অবভিয়াসলি ইজিলি ক্রস করতে পারবে কখন, যখন টেম্পারেচারটা বেশি হবে। সেটাই কাছে এখানে লেখা হয়েছে কেমিজর্পশন ইজ ফেভার অ্যাট হাই টেম্পারেচার। আচ্ছা, ফিজিসরপশন হ্যাজ লেস স্পেসিফিসিটি দেন কেমিজর্পশন। দেখো কেমিজর্পশন বা কেমিক্যাল বন্ড তৈরি হতে গেলে তোমার এর সঙ্গে মানে যেটা অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট মলিকুলের মধ্যে একটা ম্যাচিং এর গল্প আছে, মানে যে কেউ যে কোনো কিছুর সাথে তোমার কেমিক্যাল বন্ড বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে না। তার অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে না, তাদের মানে পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল মাস্ট বি অফ সেম সিমেট্রি, পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল শুড বি কম্পারেবল এনার্জি, এবং তার পজিশনটা এমন হবে যে শুড বি ম্যাক্সিমাম ওভারল্যাপ, এই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাইড তোমার হতে হবে। তার মানে কেমিজর্পশনটাকে সবার সাথে কেমিক্যালি অ্যাবজর্ব, সবাইকে কেমিক্যালি অ্যাবজর্ব করবে সেটা কিন্তু হবে না। কিন্তু ফিজিসরপশন সেটা লেস স্পেসিফিক, কারণ ফিজিসরপশনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সলিড সারফেসের সঙ্গে গ্যাস মলিকুলের একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, মানে বেসিক্যালি মানে ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশন। এই ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশনটা
এইটা কিন্তু সবাইকেই জাস্ট তোমার ফিজিক্যালি অ্যাট্রাক্ট করে, মানে সবাইকেই হচ্ছে তোমার ওই মানে সমস্ত মলিকুলের সঙ্গেই তোমার কিন্তু কিছু টাইপ অফ ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন সবসময়ই থাকবে। দুটো মলিকুলই পোলার হয়ে গেলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা থাকবে। অন্তত একটা মলিকুল যদি পোলার হয়, অন্যটা নন পোলার যাই হবে না কেন, তখন তোমার তার সঙ্গে সঙ্গে তোমার ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থাকবে। আর দুটোই যদি নন পোলার মলিকুল হয় তাহলে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থাকবে। তাহলে এমন কোনো মলিকুল এক্সিস্ট করতে পারে যাদের মধ্যে এই তিনটে ইন্টারাকশনের মধ্যে কোনো একটা অন্তত থাকবে না। ঠিক আছে, তাহলে কোনো একটা যদি থাকে তাহলে সেইটা জাস্ট একটুখানি স্ট্রঙ্গার হয়ে গেলে, সামান্য স্ট্রঙ্গার হয়ে গেলে তো সে অ্যাবজর্ব করে ফেলবে। সেইখানে ফিজিসর্পশনের ক্ষেত্রে হচ্ছে মোটামুটিভাবে যে যাকে খুশি অ্যাবজর্ব করতে পারে। কেমিসর্পশনের ক্ষেত্রে এটা প্রচণ্ড স্ট্রিক্ট, একটা স্পেসিফিক হয়তো সলিড সারফেস একটা স্পেসিফিক একেই তোমার গ্যাস মলিকুলকে তোমার অ্যাবজর্ব করতে পারে। সেখানে জাস্ট বলা হয়েছে ফিজিসর্পশন হ্যাজ লেস স্পেসিফিসিটি দেন কেমিসর্পশন। আচ্ছা, Physisorption is reversible whereas chemisorption is usually irreversible in nature. যখন ফিজিকর্পশন হয় তখন কি হচ্ছে, অ্যাবজর্ব হলো, আবার তুমি টেম্পারেচার কমালে অ্যাবজর্ব হলো, টেম্পারেচার বাড়িয়ে দাও, দেখবে সে ডিজলভ করে, মানে যে অবস্থা দিয়ে এসেছিল এই যে সেই অবস্থা দিয়ে ফিরে যাবে। কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশন যদি হয় তার ক্ষেত্রে ওয়ান্স অ্যাবজর্ব হয়ে গেল, যখন তুমি তাকে জাস্ট হিট দিয়ে তুমি ডিজলভ করার চেষ্টা করবে, নট নেসেসারিলি যে তুমি যাকে অ্যাবজর্ব করেছিলে ডিজলভ করার পর তুমি তাকেই ফিরে পাবে। যেমন ধরো আমি হাইড্রোজেনের ক্ষেত্রেই বলছি, হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি হাইড্রোজেন মলিকুল সে অ্যাবজর্ব করছে, কিন্তু হাইড্রোজেন মলিকুলকে যখন তুমি জাস্ট করবে না, মানে ডিজলভ করার চেষ্টা করবে না, তখন দেখা যাবে সে বেসিক্যালি সে ভেঙে গেছে, শুধু হাইড্রোজেন অ্যাটমে জাস্ট ভেঙে গেছে। তুমি হাইড্রোজেন মলিকুলকে অ্যাবজর্ব করালে কিন্তু দিনের শেষ পেলে কিন্তু হাইড্রোজেন অ্যাটম। সেই জন্য এই কেমিসর্পশন প্রসেসটা কিন্তু সে রিভার্সেবল নাই হতে পারে, সেটা ইন জেনারেল ইররিভার্সেবল হয়। আচ্ছা, এবারে যখন কেমিসর্পশন হচ্ছে তখন যদি কোভালেন্ট বন্ড তৈরি হচ্ছে, তখন অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুলগুলোকে ক্লোজেস্ট প্রক্সিমিটিতে আসতে হচ্ছে। তার মানে ইন্টার মলিকুলার সেপারেশন বিটুইন দ্য অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুল সেটা সার্টেনলি হচ্ছে কেমিসর্পশনের ক্ষেত্রে শর্টার হবে, কিন্তু ফিজিকর্পশনের ক্ষেত্রে তারা একটু দূরে থাকতে পারে, তাদের ক্ষেত্রে কোনো ওভারল্যাপ বা ইত্যাদি কোনো গল্প নেই। তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাবজর্বেন্ট মলিকুলস অ্যান্ড দ্য সারফেস অফ অ্যাবজর্বেন্ট ইজ মাচ শর্টার in case of chemical absorption then that is than that in case of physical absorption. The average distance between the adsorbent molecules and the surface of the adsorbent is much shorter in case of chemical absorption than that in case of physical absorption. আমি পরিষ্কার বুঝতে পারলে যে কেমিসর্পশনের ক্ষেত্রে মলিকুলগুলোকে যত কাছাকাছি আসতে হবে ফিজিকর্পশনের ক্ষেত্রে অত কাছাকাছি কিন্তু আসার দরকার নেই। তাহলে এই যে আমি 8টা পয়েন্ট আলোচনা করলাম, তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে মানে যেটা কথা হচ্ছে যে ফিজিকর্পশন মানে কত রকমের অ্যাবজর্পশন হতে পারে, ফিজিকর্পশন কেমিসর্পশন তাদের ডেফিনেশন আমি এখানে বলেছি, এবং তাদের যে মূল পার্থক্যগুলো আমি 8টা পয়েন্ট এখানে বলেছি, এবং সেটা তোমার এটা কিন্তু পরীক্ষায় মানে অন্তত দুটো পার্থক্য লেখো এইরকম করে কিন্তু পরীক্ষা খুব রেগুলারলি পড়ে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তাহলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। পরে একটা পার্ট দেখো আমি ভীষণ ভালো করে বুঝবো, সেটা হচ্ছে কি কেমিসর্পশন হতে গেলে না আগে ফিজিকর্পশন হতে হয়। মানে যখন ফিজিকর্পশন হলো তো এমনি ফিজিকর্পশন হয়ে গেল, কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশন হতে গেলে প্রথমে কিন্তু তোমার ফিজিক্যাল অ্যাবজর্পশনটা হতে হবে। আর কেমিক্যাল অ্যাবজর্পশন মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুলসের যে অরবিটালসগুলোকে তাদের মধ্যে ওভারল্যাপ ইত্যাদি তোমার করবে এটা। তাহলে এইটার জন্যে তোমাকে যেটা করতে হচ্ছে যে মলিকুলগুলোকে অনেকটা কাছাকাছি আসতে হবে, এবং অনেকটা কাছাকাছি আসার সুযোগটা কোথা থেকে সে পাচ্ছে, যদি করসপন্ডিং যে অ্যাবজর্বেট গ্যাস মলিকুলসটা সেটাকে হচ্ছে তোমার জাস্ট সলিড সারফেসে প্রথমে চিটকে যায়, তারপরে সে ওই অরবিটাল ওভারল্যাপ ফেরাতানা করে হচ্ছে আরও হয়তো শর্টার ডিস্টেন্সে চলে গেল, তাহলে ব্যাপারটা ঠিক হবে আর কি। সেই জন্যই বলা হচ্ছে যে তোমার, এবং শুধু তাই না, যেটা আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে যখন সে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, ফিজিক্যাল অ্যাবজর্পশন প্রসেসে তোমার এক্সোথার্মিক প্রসেস অর্থাৎ কিছুটা হিট বেরিয়ে গেল, সেই হিটটাকে তুমি আবার ইউটিলাইজ করতে পারো ওই কেমিসর্পশনের জন্য, যেটা একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়েছে, একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে, সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করানোর কাজে তুমি লাগাতে পারো। মানে গ্যাস মলিকুলটা দেখো দুটো কারণ, একটা হচ্ছে যে কেমিসর্পশন করতে গেলে গ্যাস মলিকুল এবং সলিড সারফেস মানে অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুলসের মধ্যে একটা ক্লোজেস্ট প্রক্সিমিটি তোমার দরকার, এবং সেটা কি করে পাওয়া সম্ভব হতে পারে না প্রথমেই সে ফিজিক্যালি অ্যাবজর্ব হোক, মানে সলিড আছে আর গ্যাস মলিকুলগুলো ঘুরে বেড়াচ্ছে, সেইখান থেকে সরাসরি কেমিক্যাল বন্ড তৈরি করা বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করাটা কঠিন। তার বদলে যেটা হবে যে প্রথমে চিটকে যাক, সেটা ভ্যান ডের ওয়ালস টাইপের উইক ফোর্স দিয়ে হোক, চিটকেটা গেল, আর চিটকে গেলে যেটা হবে যে আমি দেখবো এই প্রসেসটা অ্যাকচুয়ালি এক্সোথার্মিক প্রসেস, তার জন্য কিছুটা হিট ইনভলভ হচ্ছে, সেই হিটটা মে বি ইউজফুল টু গিভ দ্য সাফিসিয়েন্ট অ্যাক্টিভেশন এনার্জি
দ্যাট ইজ রিকোয়ার্ড ইন কেস অফ কেমিক্যাল অ্যাবজর্পশন। তাহলে কেমিক্যাল অ্যাবজর্পশনের জন্য যে অ্যাক্টিভেশন এনার্জি তোমার দরকার, এই অ্যাক্টিভেশন এনার্জিটা তুমি এখান থেকে কিন্তু দিতে পারো। সেই জন্য এটা দাঁড়াবে যে প্রথমে ফিজিক্যাল অ্যাবজর্পশন হবে, ফলোড বাই দ্য কেমিক্যাল অ্যাবজর্পশন হবে। সেটা আমি পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে পরের পাতায় বোঝাচ্ছি। সেখানে বলে নিই যে ইন দ্য প্রসেস অফ অ্যাবজর্পশন কেমিজর্পশন ফলোজ দ্য ফিজিকর্পশন প্রসেস। মানে আগে ফিজিকর্পশন হবে, তারপর হচ্ছে কেমিজর্পশনটা হবে। দ্য ফার্স্ট স্টেজ is for the absorbed particles to come into contact with the surface. The particle needs to be trapped onto the surface by not possessing enough energy to leave the gas surface potential well. If it elastically collides with the surface, then it will return to the bulk gas. কি হচ্ছে দেখো, দ্য ফার্স্ট থেকে যেটা হচ্ছে যে অ্যাবজর্বেড মলিকুলসগুলো সেটা হচ্ছে সলিড সারফেসের কন্ট্যাক্টে আসছে, তারপরে ওই মলিকুলগুলোকে কোথাও একটুখানি মানে বসতে হবে। দ্য পার্টিকেল নিডস টু বি ট্র্যাপড অনটু দ্য সারফেস বাই নট পজেসিং এনাফ এনার্জি টু হ্যাভ দ্য গ্যাস সারফেস পোটেনশিয়াল ওয়েল। এই পোটেনশিয়াল ওয়েল কজ করার জন্য যে এনার্জিটা দরকার সেই এনার্জিটা তার নেই, সেখানে সে ট্র্যাপড হয়ে গেল। আর ইফ ইট ইলাস্টিক্যালি কোলাইডস উইথ দ্য সারফেস দেন ইট উড রিটার্ন টু দ্য বাল্ক। এবারে দেখা গেল যে তোমার জাস্ট এলো, আসার পরে যদি দেখো যে সে মানে অ্যাকচুয়ালি ট্র্যাপটা মানে মানে তোমার ঠিক ঠিক হচ্ছে না, ইলাস্টিক কলিশন হচ্ছে, মানে এনার্জি কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে সে সাডেনলি বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এবার ইফ ইট লস, মানে যদি এখানে দেখো, এখানে প্রথম যেটা হচ্ছে যে মানে কোনো এনার্জি লস টস না করে এলো, সলিড হিসেবে ধাক্কা দিলে জাস্ট বেরিয়ে চলে গেলো, অ্যাবজর্পশনটা কিছু হলো না। আর ইফ ইট লজেস এনাফ মোমেন্টাম থ্রু দ্য ইনএলাস্টিক কলিশন দেন ইট স্টিক্স অন দ্য সারফেস। যদি এমন হতো যে তোমার যে গ্যাস মলিকুলকে সলিড সারফেস ধাক্কা দিল এবং ধাক্কাটা ইনইলাস্টিক, তার জন্য কিছুটা এনার্জিকে লুজ করেছে, লুজ করলে তার এনার্জি কমে গিয়ে সে বেসিক্যালি কি হচ্ছে, সলিড সারফেস স্টিক করে গেল। তাহলে ইফ ইট লুজেস এনাফ মোমেন্টাম থ্রু অ্যান ইনইলাস্টিক কলিশন দেন ইট স্টিক্স অনটু দ্য সারফেস ফর্মিং এ প্রিকারসার স্টেট বন্ডেড টু দ্য সারফেস বাই উইক ফোর্সেস সিমিলার টু দ্য ফিজিকর্পশন, যেটা আমরা বলেছি। তারপর কি হচ্ছে, দ্য পার্টিকেল ডিফিউজ অন দ্য সারফেস আনটিল ইট ফাইন্ডস এ ডিপ কেমিজর্পশন পোটেনশিয়াল ওয়েল। তাহলে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশন তো তুমি বলেইছি যে ওটা তোমার আরও বেশি এনার্জি কনজিউমিং প্রসেস। সেই জন্য তোমার ফিজিক্যালি অ্যাবজর্ব হলে পোটেনশিয়াল এনার্জি সারফেসের ডেপথ যা হবে, কেমিক্যালি অ্যাবজর্পশনটা কেমিক্যালি বন্ড মানে বুঝো একটা স্ট্রং বন্ড, তার যে তোমার ইকুইলিব্রিয়ামে যে করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি সেটা আরও কম হবে। ঠিক আছে, তাহলে যেটা কথা হচ্ছে যে মলিকুলগুলো যেটা তারপরে করবে যে ফিজিক্যালি অ্যাবজর্ব হয়ে মানে একটা শ্যালো মিনিমা থেকে সে ডিপ মিনিমাতে ঢোকার চেষ্টা করবে থ্রু ডিফিউশন। দ্য পার্টিকেল ডিফিউজ অন দ্য সারফেস আনটিল ইট ফাইন্ডস এ ডিপ কেমিজর্পশন পোটেনশিয়াল ওয়েল। দেয়ারফর ইউ ক্যান সে দ্যাট ফিজিজবড মলিকুল ইজ রেফার্ড টু অ্যাজ দ্য প্রিকর্সর টু দ্য কেমিজব মলিকুল। তাহলে কেমিক্যালি অ্যাবজর্ব হতে গেলে কিন্তু তোমাকে ফিজিক্যালি অ্যাবজর্ব হয়ে যেতে হচ্ছে। তাহলে এই ছবিতে তুমি ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই প্রথম যে কেসটায়, ধরো এই এই একদম এই জায়গাতে আমার কার্সারের যে মুখটাতে এইখানে কোনো একটা সলিড সারফেস আছে, গ্যাস মলিকুলগুলো দূর থেকে ধরো আসছে, তা গ্যাস মলিকুলগুলো আসছে 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 একটা সময় পর তাকে অ্যাট্রাকশন স্টার্ট হচ্ছে করে সে কি করলো, একটা পোটেনশিয়াল এনার্জির মিনিমাতে পৌঁছালো, এবং এই পোটেনশিয়াল এনার্জির মিনিমাটা সেটা অনেক শ্যালো মিনিমাম, কারণ একটা ডিপ মিনিমাম আছে। এই শ্যালো মিনিমাতে গেল মানে হচ্ছে যে বেসিক্যালি গ্যাস মলিকুলগুলো ফিজিক্যালি অ্যাবজর্ব হলো। ঠিক আছে, তাহলে এই যে ফিজিক অপশনটা হলো বা ফিজিক্যালি অ্যাবজর্ব হলো। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে যে এই যখন ফিজিক্যালি অ্যাবজর্ব হচ্ছে সে কিছুটা এনার্জি রিলিজ করলো, বা তোমাকে বাইরে থেকে কিছু এনার্জি আবার দিতেও হতে পারে। এবারে এই ফিজিক অফ মলিকুলটা একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করলো, ক্রস করে একটা ডিপার মিনিমাতে চলে গেল। তার মানে এইটা যে ফিজিক অফ মলিকুল পরে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে যে একটা ডিপার মিনিমাতে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার কেমিজব স্টেট। তার মানে ফিজিক্যালি অ্যাবজর্ব স্টেট থেকে তোমার কেমিক্যালি অ্যাবজর্ব স্টেটে ক্ষেত্রে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হচ্ছে, এবং যেটা দাঁড়াচ্ছে যে লোয়ার মানে শ্যালো পোটেনশিয়াল এনার্জি মিনিমা থেকে বেসিক্যালি ডিপ পোটেনশিয়াল এনার্জি মিনিমাতে জাস্ট চলে যাচ্ছে। এবং এখান থেকে আরও তুমি দেখতে পাচ্ছ, দেখো যে এই ফিজিকব যদি হয় তাহলে সলিড সারফেসের সঙ্গে তার যা ডিস্টেন্স, আর কেমিজব যদি হয় তাহলে তার যে ডিস্টেন্স, কেমিজব হলে ডিস্টেন্সটা কিন্তু অনেক অনেক কম হয়ে যাচ্ছে। সেই জন্য ওই কেমিজব মলিকুলের ক্ষেত্রে হচ্ছে অ্যাডজর্ব বেট এবং অ্যাডজর্ব বেল মলিকুলের মধ্যে ডিস্টেন্স অনেক কম, কিন্তু ফিজিক্যালি অ্যাডজর্বের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স তোমার অনেকটা বেশি হচ্ছে। আজ এবারে এই পার্টিকুলার কেসে যদি আবার তোমার ওই কেমিজব মলিকুলটাকে তুমি যদি হিট দিতে থাকো বা টেম্পারেচার কমিয়ে কমিয়ে তুমি হয়তো এরকম যে একটা নিয়ে চলে এলে আর কি, তুমি যদি উল্টো দিকে তুমি হিট দেওয়ার চেষ্টা করো, তখন সেই কেমিজব মলিকুল থেকে আবার সেই অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে হচ্ছে তোমার ফিজিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, সেইখান থেকে তোমার গ্যাস ফেজে চলে যাবে আর কি। এইটা তাহলে যখন তাহলে এই যে
মানে ডান দিক থেকে বাঁ দিকে আসাটা ফ্রি গ্যাস ফেজে মলিকুলটা ছিল, কেমিক্যালি অ্যাডজর্ব হলে এটা হচ্ছে অ্যাডজর্পশন প্রসেস, এবং কেমিক্যালি অ্যাডজর্ব আছে সেখান থেকে ফ্রি চলে যায় সেটা হচ্ছে ডিজর্পশন প্রসেস। এবং এই পার্টিকুলার ক্ষেত্রে অ্যাবজর্পশনটা যে পাতে এসেছে, ডিজর্পশনটা এক্স্যাক্টলি সেই পাতে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন। এটা হচ্ছে নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন। তাহলে কেমিক্যালি অ্যাডজর্ব হলো যে অবস্থায়, তোমার ডিজর্ব হয়ে যাওয়ার পর এক্স্যাক্টলি সেই জায়গায় ফিরে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, আবার অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তোমার বেসিক্যালি ধরো মানে একটা পোটেনশিয়াল কেমিক্যালি অ্যাবজর্ব যে পোটেনশিয়াল এনার্জি সারফেস তার মিনিমাতে পৌঁছালো। তা তোমার জাস্ট ফিজিক অফ মানে তোমার গ্যাস মলিকুলগুলো প্রথমে ফিজিক অফ হলো, তারপর তোমার এই যে তোমার মানে পোটেনশিয়াল এনার্জি মানে ডিপার মিনিমাতে গিয়ে পৌঁছালো, কেমিক্যালি অ্যাবজর্ব হলো এইটা। যখন যে ডিজর্ব করবে না, তখন আর এই পাথ ধরে সুন্দরভাবে হবে না, তার বদলে কি হলো না, ডিজর্ব করার সময় কিন্তু তার ডিসোসিয়েট হয়ে সে বেসিক্যালি ডিজর্ব করলো, তার ডিসোসিয়েট হয়ে সে বেসিক্যালি তোমার ডিজর্ব করলো। মানে বোঝার চেষ্টা করো যে পরের পার্টটাতে অ্যাডজর্ব হচ্ছে যখন, তখন নর্মালি, যখন ডিজর্ব হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার যে হাইড্রোজেন মলিকুলকে তুমি ধরো অ্যাডজর্ব করিয়েছো, তো সুন্দরভাবে অ্যাডজর্ব হলো, কেমিক্যালি অ্যাডজর্ব হয়ে গেল, কিন্তু তুমি সেখান থেকে যখন আবার হাইড্রোজেন মলিকুলকে পেতে চাইবে তখন পাবে না, তার বদলে ডিসোসিয়েশন হয়ে গেছে। তাহলে প্রথম কেসটা হচ্ছে নন ডিসোসিয়েটিভ ডিজর্পশন, আর পরেরটা হচ্ছে তোমার নন ডিসোসিয়েটিভ, আর পরেরটা হচ্ছে ডিসোসিয়েটিভ তোমার কেমিজর্পশন আর কি। এটা তাহলে দেখো মানে ইন ফিগার এ, Physisorption takes place followed by chemisorption without breaking the bond between the two atoms. মানে Physisorption takes place followed by chemisorption without breaking the bond between the two atoms. This is called the non-dissociative chemisorption. যেমন নাইট্রোজেনের ডিসোসিয়েশন, নাইট্রোজেনের তো বন্ড এনার্জিটা খুব বেশি বলে, নাইট্রোজেন যখন তোমার কোনো একটা মাইকা ফয়েল বা কোথাও তোমার অ্যাবজর্ব হচ্ছে, সেটা তোমার নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশনটা হয়। আবার ফিগার ডিতে তুমি দেখতে পাচ্ছ কি, ইট ইজ ক্লিয়ার দ্যাট কেমিজর্পশন অফ দ্য ডায়াটমিক মলিকুল ইনভলভস ব্রেকিং দ্য মলিকুলার বন্ড between the two atoms and then forming bonds between the atomic fragment and the substance. The process is commonly referred to the dissociative chemisorption. তো কি বললাম না, it is clear that the chemosorption of the diatomic molecule involves breaking the molecular bond between the two atoms and then forming bonds between the atomic fragment and the substance. সেটা পরে কথা, মানে যেটা হচ্ছে যে যেটা মূল কথা, যে অ্যাবজর্ব হলো একরকম, যখন ডিজর্ব যখন করতে থাকে, এইটা হচ্ছে তোমার হয়তো একটা ডায়াটমিক মলিকুল যদি হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করো, সেইটা তোমার এনার্জিটা তুমি জিরো ধরছো আর কি। এবারে যখন ডিসোসিয়েট করে গেল, করে জাস্ট তোমার মানে অ্যাটমস বা তৈরি করলো, তখন সার্টেনলি তার অনেক বেশি এনার্জি লাগে। তাহলে একটা হচ্ছে নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন, একটা হচ্ছে ডিসোসিয়েটিভ কেমিজর্পশন। এবং তুমি পরিষ্কার বুঝতে পারছো কেমিক্যালি অ্যাডজর্ব হতে গেলে প্রথমে ফিজিক্যালি অ্যাডজর্ব হতে হচ্ছে আর কি। তাহলে একটা জিনিস যেটা আমি এখানে বলেছি যে মানে আর যেটা বলেছি যে physics of molecules are referred to as the precursor to the chemisorption molecule. মানে chemisorption হতে গেলে তোমার আগে physisorptionটা হতে হবে। মানে তোমার হয় না যে একটা তুমি ভালো কিছু একটা করতে গেলে তার আগে কিছু জাস্ট মানে মানে হয় না, লোকে যখন এভারেস্টে উঠবে বা ওরকম একটা মানে হাইয়েস্ট পিকে উঠবে, তার আগে কি ছোটখাটো জায়গায় সে উঠে উঠে সে একটা বেসিক্যালি প্র্যাকটিস করে নিতে হয়। বা কোনো একটা এভারেস্টের পিক চূড়ায় ওঠার আগে, তার আগে হচ্ছে যে হাইয়েস্ট যে জায়গায় তাঁবু খাটানো যায় আর কি, সেই জায়গা পর্যন্ত তোমাকে প্রথমে গিয়ে জাস্ট পৌঁছে যেতে হয় আর কি। তার মানে ওই যে জাস্ট একটা বিশাল উচ্চতায় তুমি যাবে, তার আগে হচ্ছে একটা জায়গাকে তুমি সেখানে একদিন দুদিন রেস্ট নাও। এখানে তাই হচ্ছে যে তোমার গ্যাস মলিকুলগুলো তোমার সলিড সারফেসে কেমিক্যালি অ্যাডজর্ব হওয়ার আগে তারা ফিজিক্যালি অ্যাডজর্ব হয়ে কিছুটা জাস্ট স্টে নিল, নিঃশ্বাস নিল, তারপরে যা হওয়ার হচ্ছে আর কি এটা। আর ডিসোসিয়েটিভ এবং নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন তার তফাৎটা আমি জাস্ট বুঝতে পেরেছি। তো দেখো এই পর্যন্ত ঠিক আছে কি, কারো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এইটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় মানে ভীষণ রেগুলারলি পড়ে, মানে প্রত্যেক বছর বা 1 বছর পরে পরেই পড়ে যায়, যে অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস মাস্ট বি এক্সোথার্মিক। এটা বেসিক্যালি আমি জাস্টিফাই বা ক্রিটিসাইজ করছি। মানে অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস মাস্ট বি এক্সোথার্মিক। মানে এক্সোথার্মিক মানে ডেল্টা এইচটা নেগেটিভ হবে। আচ্ছা দেখো, যদি অ্যাবজর্পশন প্রসেসটা স্পন্টানিয়াসলি ঘটে, তাহলে ডেল্টা জিটা অবশ্যই নেগেটিভ হতে হবে, এটা প্রথমে বুঝতে হবে। যদি স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন হয় তখন ডেল্টা জিটা তোমার নেগেটিভ হতে হবে। যে ডেল্টা জিটা
হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা এস। আচ্ছা, এবার আমাকে যেটা বুঝতে হচ্ছে যে স্পন্টিনিয়াস অ্যাবজর্পশনের ক্ষেত্রে ডেল্টা জিটা নেগেটিভ হবে। আচ্ছা, ডেল্টা এসটা কি বোঝার চেষ্টা করো তো, যে পার্টিকুলারলি যদি নন ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হয়, নন ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন যদি হয়, তাহলে অবভিয়াসলি এন্ট্রপি কমে যাবে যখন গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে অ্যাবজর্ব হয়। মানে মলিকুলগুলো ডিসোসিয়েটিভ হলে কি হবে আমি পরে বলছি। যদি নন ডিসোসিয়েটিভ হয়, অর্থাৎ যে মলিকুলটা তুমি নিচ্ছ সে কোনো রকমভাবে ডিসোসিয়েট করছে না, অর্থাৎ নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকুলসের সংখ্যা বাড়ছে না, ইন দ্যাট কেস গ্যাস ফেজে গ্যাস মলিকুলগুলো র্যান্ডাম ক্যাভিটি ওয়েতে ঘুরে বেড়াতে পারছে এবং সলিড সারফেসে চিপকে গেল, আটকে গেল, অ্যাবজর্ব হয়ে গেল। তখন কি হচ্ছে, তাদের মুভমেন্টটা জাস্ট আর থাকছে না। মুভমেন্টটা থাকছে না মানেই হচ্ছে তোমার র্যান্ডামনেস বা ক্যাওসনেস বা ডিজঅর্ডারনেসটা কমে যাচ্ছে, অর্থাৎ এন্ট্রপিটা কমে যাচ্ছে। তার মানে অ্যাবজর্পশন প্রসেসটা, মানে নন ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন প্রসেস হচ্ছে এন্ট্রপিক্যালি আনফেভারেবল, অর্থাৎ ডেল্টা এসটা লেস দ্যান জিরো। এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এবার বোঝার চেষ্টা করো, ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ, আর মাইনাস টি ডেল্টা এস যদি পজিটিভ হয়ে যায় তাহলে ডেল্টা জি তুমি নেগেটিভ করবে কি করে? তোমার ডেল্টা এইচ নেগেটিভ হতেই হবে, হতেই হবে, হতেই হবে। মানে স্পন্টিনিয়াস অ্যাবজর্পশনের জন্য ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, কিন্তু মাইনাস টি ডেল্টা এসটা ইটস পজিটিভ হয়ে গেল, কারণ ডেল্টা এস অ্যাবজর্পশন প্রসেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ। এটা তাহলে মাইনাস টি ডেল্টা পজিটিভ হলে কন্ট্রিবিউট করছে, কিন্তু ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে। তার জন্য ডেল্টা এইচটা নেগেটিভ তো হতেই হবে, শুধু তাই না, ডেল্টা এইচের ম্যাগনিটিউডটা টি ডেল্টা এর ম্যাগনিটিউডের থেকে বেশি হতে হবে। ঠিক আছে, মানে ডেল্টা এইচের ম্যাগনিটিউড মানে মাইনাস টি ডেল্টা এস যদি প্লাস 20 হয়, তাহলে ডেল্টা এইচটা অন্ততপক্ষে মাইনাস 20 থেকে কম, মাইনাস 25, মাইনাস 30, মাইনাস 40 এটা হতে হবে আর কি। ঠিক আছে, তবেই যা ডেল্টা যেটা নেগেটিভ হবে তবেই তোমার স্পন্টিনিয়াস অ্যাবজর্পশন হবে। তা দিস ইমপ্লাইজ ডেল্টা এইচ লেস দ্যান জিরো অ্যান্ড ডেল্টা এইচ গ্রেটার দ্যান টি ডেল্টা এস থাকে যদি স্পন্টিনিয়াস অ্যাবজর্পশন হয়। হেন স্পন্টিনিয়াস অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস হ্যাজ টু বি এক্সোথার্মিক। আর এইটা যেটা বললাম সেটা কিন্তু তোমার মানে আবার বলছি, এটা কিন্তু একদম ফিজিক্যাল অ্যাবজর্পশনের জন্য, এই সরি নন ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশনের জন্য। যদি ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হয় না, পরে এইটা পরীক্ষায় অনেকবার পড়েছে, আমি এখানে বলে দিচ্ছি যে ধরো হাইড্রোজেন সে যখন প্যালাডিয়ামে অ্যাবজর্ব হয়, তোমার ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হয়, মানে হাইড্রোজেন মলিকুল সে কিন্তু হাইড্রোজেন মলিকুল ফর্মে প্যালাডিয়ামে অ্যাবজর্ব হয় না, তার বদলে হাইড্রোজেন মলিকুল যা দুটো হাইড্রোজেন অ্যাটম হিসেবে জাস্ট তোমার প্যালাডিয়াম সারফেসে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এবারে দেখো এই যে অ্যাবজর্পশন প্রসেসটা আলটিমেটলি কি হচ্ছে, একটা মলিকুল ভেঙে গিয়ে দুটো অ্যাটম হয়ে গেল, নাম্বার অফ মানে 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 স্পিসিস জাস্ট বেড়ে গেল, নাম্বার অফ পিসেস বেড়ে গেলে এন্ট্রপি বেড়ে যেতে পারে। সেগুলো একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মনে রাখবে, যে ফর ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন ইন প্যালাডিয়াম সারফেস এই প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, এন্ট্রপিটা বেড়ে যায়। ঠিক আছে, এবং এটা এনার্জেটিক্যালি আনফেভারেবল। তাহলে এমনি অ্যাবজর্পশন প্রসেসগুলো হচ্ছে তোমার এন্ট্রপিক্যালি আনফেভারেবল, এনার্জেটিক্যালি ফেভারেবল, কিন্তু ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম সারফেস জাস্ট তোমার উল্টো। কারণ ওর ক্ষেত্রে তোমার প্রথম কথা হচ্ছে যে তোমার ওই একটা মলিকুল থেকে দুটো অ্যাটম তৈরি হয়ে যাচ্ছে, মানে এন্ট্রপিটা বেড়ে যাচ্ছে, ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো হচ্ছে, মানে এন্ট্রপিক্যালি ফেভারেবল হলো। আর এবারে এই হাইড্রোজেন যে তাদের মধ্যে যে বন্ডটা ভেঙে, মানে হাইড্রোজেন মলিকুলের মধ্যে একটা বন্ড ছিল এইচএইচ বন্ড, সেইটাকে ভেঙে দিয়ে তোমাকে যেটা করতে হচ্ছে, অ্যাবজর্বেন্ট মলিকুলের ক্ষেত্রে একটা হাইড্রোজেন অ্যাটমের বন্ড, আর একটা অ্যাবজর্বেন্ট মলিকুলের ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমের বন্ড। তাহলে ওই যে অ্যাবজর্বেন্ট মলিকুলের সঙ্গে হাইড্রোজেন অ্যাটমের বন্ড, তার তুলনায় তোমার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডটা হচ্ছে স্ট্রঙ্গার, সেই জন্য এই প্রসেসটাকে করতে গেলে তোমাকে কিছুটা এনার্জি দিতে হচ্ছে, অর্থাৎ ডেল্টা এইচটা কিন্তু গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তাহলে দেখো খেয়াল করো যে স্পন্টিনিয়াস ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম, সেইটা ট্র্যাডিশনালি যা হয় তার থেকে একদম আলাদা। এটা এক্সোথার্মিক না, এটা এন্ডোথার্মিক, অর্থাৎ ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো। এটা এনার্জেটিক্যালি আনফেভারেবল না, তার বদলে এনার্জেটিক্যালি ফেভারেবল। আর ডেল্টা জি তো তোমার লেস দ্যান জিরো হবেই, কারণ ডেল্টা জিটা লেস দ্যান জিরো হবেই, কারণ প্রসেসটা স্পন্টিনিয়াসলি ঘটছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে তুমি। সেখানে অ্যাবজর্পশন অফ গ্যাস অন সলিড সারফেস অবশ্যই এক্সোথার্মিক হবে, এইটা নয়। তোমার যদি নন ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হয় তখন এটা সত্যি, কিন্তু ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হলে কিন্তু রিভার্সটা তোমার ঘটতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, মানে ওই এইটা যে একটুখানি জাস্টিফাই করার চেষ্টা করছে যে ডেল্টা এইচটা কেন তোমার নেগেটিভ। But the surface of the adsorbent molecules attracts and attaches the adsorbent molecules either via weak van der Waals force in case of Physisorption or stronger chemical interaction, that is chemisorption. In either cases, the energy of the system will be minimized and the system is getting stabilized. Thus, one would say that absorption would be exothermic in nature. এই যে সে স্টেবিলাইজ হতে চাইবে, তার পোটেনশিয়াল মিনিমাতে পৌঁছাতে চাইবে, সেই জন্য তোমার ওই কিছু এনার্জি রিলিজ করে যাবে, সেই জন্য বলা হচ্ছে দাস ওয়ান
would say that adsorption would be exothermic in nature. The statement is strictly correct in case of physical adsorption. তাহলে যেটা যা বলেছি এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রেই হচ্ছে কারেক্ট। এবারে ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন ইন প্যালাডিয়াম সারফেস, সরি এটা অন প্যালাডিয়াম সারফেস হতো, সেটা কিন্তু এন্ডোথার্মিক। দেখো physical absorption is necessarily exothermic, but chemical absorption it is not necessarily true. As for example, for dissociative absorption of hydrogen molecules in palladium surface, overall entropy change for the reaction is positive. ঠিক আছে, ওভারঅল এন্ট্রপি চেঞ্জটা কিন্তু পজিটিভ, অর্থাৎ এটা এন্ট্রপিক্যালি ফেভারেবল হয়ে গেল। when the hydrogen molecule dissociate and the separated atoms are attached to the palladium surface, then delta H কিন্তু greater than 0 হচ্ছে, এটা তোমার এনার্জেটিক্যালি কিন্তু আনফেভারেবল হচ্ছে, মানে এন্ট্রপিক্যালি ফেভারেবল এনার্জেটিক্যালি আনফেভারেবল হচ্ছে, অ্যান্ড হেন্স ইট ইজ অ্যান এন্ডোথার্মিক প্রসেস। আর যদি ডেল্টা এইচটা লেস দ্যান টি ডেল্টা এস হয়, তখন ডেল্টা জিটা এইচ মাইনাস টি ডেল্টা এস হবে, উইল বি নেগেটিভ অ্যান্ড দ্য প্রসেস উইল বি স্পন্টানিয়াস। ঠিক আছে, তাহলে যেটা আমি মুখে বারবার বলেছি সেটা দেখে এখানে আমি জাস্ট উল্লেখ করে দিলাম। ঠিক আছে, মানে এখানে আসলে যেটা হচ্ছে মানে ডিসোসিয়েটিভ অ্যাডসর্পশনটা আমি পরে যখন ওই তোমার অ্যাডজর্পশন আইসোথার্মগুলো নিয়ে আলোচনা করবো তখন আমি বলবো। ধরো জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে, এবার এইখানে কি হচ্ছে তোমার হাইড্রোজেন মলিকুল, ধরো একটা হাইড্রোজেন মলিকুল তার কাছে আছে, সে যখন অ্যাবজর্ব হবে কি হবে না, এইখানে একটা বন্ড তৈরি হবে, মানে আমি জাস্ট দেখাই তোমার স্টেপ বাই স্টেপ করে। সেটা হচ্ছে এই যে এই দুটো হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা সেটা আস্তে আস্তে উইক হচ্ছে, এই হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে সলিড সারফেসে একটা বন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, এই হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে সলিড সারফেসে বন্ড তৈরি করার চেষ্টা করছে, ফাইনালি কি হয়ে যাচ্ছে, এদের মধ্যে বন্ডটা পুরো ভেঙে গেল, ভেঙে গিয়ে এইখানে একটা বন্ড তৈরি হয়ে গেল, এখানে একটা বন্ড তৈরি হয়ে গেল। এটা হচ্ছে, এবং এটা প্যালাডিয়াম আর কি, এটা প্যালাডিয়াম। এখানে যেটা বলা হয়েছে না যে ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম সারফেস জিনিসটা হচ্ছে এরকম। তাহলে দেখো তুমি প্রথম কথা হচ্ছে এখানে যে হাইড্রোজেন মলিকুলটা, হাইড্রোজেন বন্ডটা যে ভাঙলো, তার বদলে দুটো মানে অ্যাডজর্ব মানে প্যালাডিয়ামের সাথে বা অ্যাডজর্ব বেড মলিকুলের সঙ্গে হচ্ছে, অ্যাডজর্ব বেন সারফেসের সঙ্গে হচ্ছে অ্যাডজর্ব বেড মলিকুলের তোমার জাস্ট অ্যাট্রাকশন হচ্ছে। তা তুমি দেখো এখানে যে এই যে বন্ডটা, মানে এই যে এইচের সঙ্গে এই বন্ডটার তুলনায় কিন্তু এই এইচ বন্ডটা যে স্ট্রঙ্গার ছিল, সেই জন্য মানে এই পার্টিকুলার প্রসেসটাকে করতে গেলে তোমাকে কিন্তু এনার্জি দিতে হচ্ছে, অর্থাৎ ডেল্টা এইচটা গ্রেটার দেন 0 হচ্ছে। কিন্তু একটা মলিকুল ভেঙে গিয়ে দুটো অ্যাটম তৈরি হয়ে গেছে বলে তোমার র্যান্ডামনেস বা chaosness বেড়ে গেছে, র্যান্ডামনেস বা chaosness যদি বেড়ে যায় তাহলে তোমার এন্ট্রপিটা বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসেছে, মানে খুব রেগুলার বেসিসে। জাস্ট তোমাকে এইটা বলতে বলে অ্যাডজর্পশন অফ গ্যাস অন সলিড সারফেস মাস্ট বি এক্সোথার্মিক, সেটাকে জাস্টিফাই বা ক্রিটিসাইজ করতে পারে। আর ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন ইন প্যালাডিয়াম সারফেস, সেটাকে তোমার এক্সোথার্মিক নয় এন্ডোথার্মিক হচ্ছে, এটা এনার্জেটিক্যালি আনফেভারেবল না এনার্জেটিক্যালি ফেভারেবল হচ্ছে, সেটা একটা স্পেশাল কেস হিসেবে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা টার্ম আমরা এখানে ডিফাইন করে দিই, সেটা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। আর এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বলতে মানে এই ধরো কোনো একটা সলিড সারফেসে কোনো একটা গ্যাস মলিকুল অ্যাডজর্ব হচ্ছে, ঠিক আছে, তা একটা সলিড সারফেসে যখন একটা গ্যাস মলিকুল অ্যাডজর্ব হচ্ছে, তখন আমি দেখতে চাইছি যে কোন সলিড সারফেস কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুলকে বেশি মানে বেশি অ্যাডজর্ব করাতে পারে আর কি, সেইটাকে আমি জাস্ট ডিফাইন, সেটাকেই আমি এক্সপ্রেস করবো এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন দিয়ে। বেসিক্যালি তুমি জাস্ট কিছুই না, একটা ইউনিট মাস অফ সলিড তুমি নাও, সেখানে তুমি দেখো কত মাসের গ্যাস অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়েছে, সেটাকে তুমি বলো যাক এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। তাই এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন যদি ফাই দিয়ে এক্সপ্রেস করা, সেটাকে এক্স বাই এম বলছি। সেটা হচ্ছে এক্সটা হচ্ছে যে কত গ্রাম, ধরো কত গ্রাম গ্যাস মলিকুল বা অ্যাডজর্ব হয়েছে, আর কত গ্রাম তুমি অ্যাডজর্বেন্ট নিয়েছিলে। তাহলে এই এমটা হচ্ছে তোমার বেসিক্যালি, এমটা হচ্ছে মাস অফ অ্যাডজর্বেন্ট, এক্সটা হচ্ছে মাস অফ অ্যাডজর্বেট। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটাই হচ্ছে তোমার ফাই, যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, এবং এটার অবশ্যই একটা ইউনিটলেস কোয়ান্টিটি। কি বলা হচ্ছে দেখো, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ অ্যাডজর্বড মাস অফ অ্যাডজর্বেট অ্যাডজর্ব পার ইউনিট মাস অফ অ্যাডজর্বেন্ট। তাহলে মানে আচ্ছা এখানে লিখেছি আমি অলরেডি, ইফ এক্স ইজ দ্য মাস অফ অ্যাডজর্বেট which is adsorbed in m mass of the adsorbent, then extent of adsorption is defined as I equal to x by m.
তাহলে জাস্ট এক্স ইজ দ্য মাস অফ অ্যাডজর্বেট অর্থাৎ গ্যাস মলিকুলটা, হুইচ ইজ অ্যাডজর্ব ইন এম মাস অফ অ্যাডজর্বমেন্ট অর্থাৎ নিচে সলিড সারফেসটা, দের এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন হচ্ছে এই রেশিওটা, সেটাকে ফাই দিয়ে এক্সপ্রেস করছে, এটা একটা ইঞ্জিনিয়াস নাম্বার। মানে এরপরে যখন আমি বিভিন্ন রকমের অ্যাডজর্পশন আইসোথার্মগুলোকে বলবো, সেখানে কিন্তু আলটিমেটলি যেটা করবো যে এই এক্স বাই এম বা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা, সেইটা অ্যাকচুয়ালি তোমার প্রেশার বা ইত্যাদির উপরে কেমন করে ভ্যারি করছে, সেটা নিয়ে আমি একটু ইন্টারেস্টেড হবো। তাই জন্য এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটাকে এইভাবে বলে রাখলাম। পরে আবার দেখবো যে পার্টিকুলার কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা সেটাকে আবার আরও অনেক অন্যরকমভাবে এক্সপ্রেস করা যায়, সেটাকে আমি পরে দেখবো, মানে ভলিউম টলিউম দিয়ে এক্সপ্রেস করা যায়, সেগুলো পরে দেখা যাবে। এটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। তো দেখো, তাহলে আমি জাস্ট এই এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনের মানে আমি আগে একটুখানি আস্তে আস্তে থেমে থেমে কথা বলি, যে আমি এইখানে দেখো কতগুলো জিনিস পরপর করে বললাম। মানে প্রথম কথা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাডজর্পশন, ফিজিক্যাল অ্যাডজর্পশন বললাম, তাদের যে মূল ডিস্টিংটিভ ফিচার্সগুলো সেটাকে নিয়ে আমি ডিটেলে ডিসকাস করেছি। কেমিজর্পশন হতে গেলে প্রথমে একটা ফিজিক্যাল হতে হবে, সেটা আমি বলেছি। নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন আর ডিসোসিয়েটিভ কেমিজর্পশনের মধ্যে তফাৎটা কোনটা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, তার সাথে আমরা আরও যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে অ্যাডজর্পশন প্রসেসটা সেটা এক্সোথার্মিক নয়, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ডিসোসিয়েটিভ হাইড্রোজেন অফ প্যালাডিয়াম সারফেস, সেটাকে অ্যাকচুয়ালি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এন্ট্রপিক্যালি আনফেভারেবল না ফেভারেবল, সেইটা একটা স্পেশাল মেনশন হিসেবে আমি রেখেছি। তারপর আমরা আলোচনা করলাম যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, সেটা আমি ডিফাইন করলাম। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কার উপরে নির্ভর করে। আচ্ছা, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে। প্রথম যেটা সেটা হচ্ছে নেচার অফ অ্যাডজর্বেন্ট অ্যান্ড অ্যাডজর্বেট, সেকেন্ডলি হচ্ছে টেম্পারেচার, থার্ডলি হচ্ছে প্রেসার। মানে নেচার অফ অ্যাডজর্বেট অ্যান্ড অ্যাডজর্বেন্ট, তার উপরে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ভীষণভাবে নির্ভর করে। মানে পার্টিকুলারলি কেমিজর্পশনটা তো ভীষণই ইম্পর্টেন্ট, যে কারণ কেমিজর্পশনের ক্ষেত্রে তো যে কেউ থেকে অ্যাবজর্বই করতে পারে না। ফিজিকর্পশনের ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সবাইকে মোরালেস অ্যাবজর্ব করে নিতে পারে, কিন্তু সেটা বেশি কমের গল্পটা আছে। এবারে বেশি অ্যাট্রাক্ট করবে, বেশি অ্যাবজর্ব করবে কি করবে না, সেটা কিন্তু মূলত দাঁড়িয়ে আছে হচ্ছে যে অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুলে তাদের কিছু মানে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজের উপরে। কেমিক্যাল প্রপার্টিজের উপরে মানে হচ্ছে যদি এরকম হতো যে দুটো মলিকুলের নেচার এমন, বা ফিজিক্যাল প্রপার্টিজের উপরে যে নির্ভর করে সেটা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিগুলো এমন যে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আবার বেশি হচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় প্রচুর ইন্টারস্টিশিয়াল হোলস থাকে, সেইখানে হচ্ছে তোমার গ্যাস মলিকুলগুলো জাস্ট অ্যাডজর্ব হয়ে থাকে। সেই পার্টিকুলার কেসে হচ্ছে ওই হোল সাইজটা ইজ ইম্পর্টেন্ট, যে তোমার একটা ক্যাপিলারিজের মধ্যে বা ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে যখন কেউ একজন ছাঁটবে, তখন হচ্ছে যে মলিকুলটা ছাঁটছে যেখানে ছাঁটছে তার মধ্যে একটা তোমার বড় হলেও হবে না, ছোট হলেও চলবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের একটা সাইজ কম্প্যাটিবিলিটি ব্যাপার থাকে। সেখানে সবাইকে একই রকমভাবে অ্যাবজর্ব করবে এরকম কিন্তু নয়, হ্যাঁ। ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট, এক্সটেন্ট অফ অ্যাডজাস্টমেন্ট কখন মানে কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম ইত্যাদি হতে পারে। তা সেটা আমি পড়ে রিড আউট করে দিই। দেখো, বলছে অলদো ফিজিওর্পশন শোজ মোরাললেস নো স্পেসিফিসিটি, বাট কেমিজর্পশন ইজ হাইলি স্পেসিফিক। দ্যাট ইজ এ পার্টিকুলার অ্যাডজর্বেন্ট ক্যান অ্যাবজর্ব এ পার্টিকুলার অ্যাডজর্বেট। তাহলে একটা পার্টিকুলার অ্যাডজর্বেন্ট ক্যান অ্যাবজর্ব এ পার্টিকুলার অ্যাডজর্বেট। As for example, hydrogen can be strongly adsorbed on nickel surface but not on aluminum surface. Carbon monoxide can be easily adsorbed on charcoal, whereas it is not adsorbed on nickel surface. তাহলে দেখো যে সবাইতে কিন্তু ভালো করে অ্যাডজর্ব হচ্ছে না। হাইড্রোজেন যেমন র্যানি নিকেলে সহজে অ্যাডজর্ব হয়ে যাচ্ছে, কার্বন মনোক্সাইড যেমন তোমার চারকোলে ইজিলি অ্যাডজর্ব হয়ে যাচ্ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে কার্বন মনোক্সাইড সে কিন্তু নিকেল সারফেসে অ্যাডজর্ব হচ্ছে না। ঠিক আছে, এটা তাহলে যেটা কথা হচ্ছে যে অন্ততপক্ষে ফিজিক্যালি অ্যাবজর্ব করার জন্য কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা ইম্পর্টেন্ট হয়। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যাদের যত হচ্ছে তোমার বেশি হবে, তাদের ক্ষেত্রে বয়লিং পয়েন্টও তত বেশি হবে, তাদেরকে তত সহজে লিকুইফাইও করা যাবে। কিন্তু বলা হচ্ছে যে ইজিলি লিকুইফাইবল গ্যাসেস হ্যাভিং লার্জ কোয়েসিভ ফোর্সেস হ্যাভ লোয়ার বয়লিং পয়েন্ট অ্যান্ড আর মোর রেডিলি অ্যাবজর্ব। ঠিক আছে, দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইজিলি লিকুইফাইবল গ্যাসেস হ্যাভ stronger van der Waals attraction which is needed for physical absorption. সেই জন্য ammonia and HCl gases are more easily absorbed than hydrogen or nitrogen. ঠিক আছে, তাহলে যে অ্যাকচুয়ালি নেচার অফ দ্য অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্টের উপরে যে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা বা অ্যাবজর্ব হওয়ার প্রবৃত্তিটা বা অ্যাবজর্ব হওয়ার টেন্ডেন্সিটা নির্ভর করবে, সেটা নিশ্চয়ই বোঝানো গেছে। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রেসারের উপরে নির্ভর করে। মানে অবভিয়াসলি হচ্ছে যে যদি তুমি মানে দেখা একটা গ্যাস পার্টিকুলার সলিড সারফেস যখন অ্যাবজর্ব করছে, তাহলে গ্যাস মলিকুলসগুলোকে তো সলিড সারফেসের সঙ্গে কাছাকাছি আসতে হবে,
একটা প্রেসার বাড়ালে তবেই যা সম্ভব। হ্যাঁ, তাহলে ফর এ পার্টিকুলার অ্যাডজর্বেট অ্যান্ড অ্যাডজর্বেন্ট ইট ইজ ইউজুয়ালি অবজার্ভ দ্যাট extent of absorption increases with increasing pressure at constant temperature. For physical absorption it is for physical সরি কি হলো ফর ফিজিক্যাল, আচ্ছা মানে এটা এখানে ইংরেজিতে একটু ভুল হয়েছে, মানে ফর ফিজিক্যাল অ্যাবজর্পশন এটা ইজিট হয়ে গেছে, ইট ইজ হবে। ফর ফিজিক্যাল অ্যাবজর্পশন ইট ইজ কন্টিনিউস বা ইট কন্টিনিউস হবে, ইট কন্টিনিউস টু ইনক্রিজ ইভেন অ্যাট ভেরি হাই প্রেশার as multilayer formation takes place, but in case of chemisorption as only monolayer is formed, extent of adsorption saturates at very high pressure. Variation of extent of adsorption with pressure at a fixed temperature is called the adsorption isotherm. The temperature constant রাখলাম, নেচার অফ দ্য অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট আমি ফিক্স করে দিলাম, দেখতে পাবো যে প্রেসার বাড়ালে হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা ফিজিক অপশনের ক্ষেত্রে কিন্তু মাল্টিলেয়ার তৈরি হতে পারছে, সেই জন্য আমরা একদম সেই মানে যখন কেমিক্যাল এবং ফিজিক্যাল অ্যাডজর্পশনের মধ্যে ডিফারেন্সেসগুলো বলেছিলাম তখন বলেছিলাম যে ফিজিক অপশনের ক্ষেত্রে কিন্তু মাল্টিলেয়ার তৈরি হতে পারে, সেই জন্য প্রেসার তুমি যত বাড়াবে তত এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বাড়বে। আর কেমিক অপশনের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ওরকম নেই, সেখানে কিন্তু তোমার কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে, হ্যাঁ, সেখানে মনোলেয়ার তৈরি হয়, তোমার মনোলেয়ারে পুরোটা ভর্তি হয়ে গেলে আর ফার্দার যেহেতু তোমার গ্যাস মলিকিউল অ্যাবজর্ব হতে পারবে না, সেই জন্য এই পার্টিকুলার কেসে কিন্তু প্রেশারটাকে তুমি মানে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটাকে অ্যাজ এ ফাংশন অফ প্রেশার যদি প্লট করো তাহলে একটা সময় পরে কিন্তু সে বেসিক্যালি তোমার স্যাচুরেট করে যাবে। ঠিক আছে, তাহলে প্রেশার ডিপেন্ডেন্স তোমাকে বোঝা গেল। আর এই প্রেশার ডিপেন্ডেন্সটাই অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট, যে কনস্ট্যান্ট টেম্পারেচারে ভেরিয়েশন অফ এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন উইথ প্রেশার, সেটাকে বলা হচ্ছে তোমার সেটাকে তোমার বলা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। সেই অ্যাডজর্পশন আইসোথার্মটা থেকে আমাদের অনেক আলোচনার দরকার আছে। মানে আমরা মূলত পরের যে দুটো ক্লাস বা তিনটে ক্লাস করবো সেইগুলো মূলত হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশন, তিনটে টাইপ অফ অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশন আমরা করবো। আর আজকে একটা প্রিভিয়ার অ্যাডজর্পশন আইসোথার্ম আছে যেটা এম্পিরিক্যাল, সেইটাকে জাস্ট আজকে একটুখানি বলে নেব। আচ্ছা টেম্পারেচারের উপরে কেমন করে নির্ভর করে দেখো, যদি ফিজিক্যাল অ্যাডজর্পশন হয় এবং সেটা নন ডিসোসিয়েটিভ হয়, তার ক্ষেত্রে তুমি দেখলে তো যে অ্যাডজর্পশন প্রসেসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এন্ডোথার্মিক। তাহলে এন্ডোথার্মিক যদি হয় তার টেম্পারেচার কম হলে অ্যাডজর্পশনটা কম হবে, টেম্পারেচার কম হলে অ্যাডজর্পশনটা বেশি হবে। যেটা আমি আবার ভালো করে খেয়াল করে দেখো, যেটা আমি আগেও বলেছি, যদি তোমার নন ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন হয় এবং ফিজিক অপশন মানে ইউজুয়ালি হচ্ছে নন ডিসোসিয়েটিভ, তাহলে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা নন ডিসোসিয়েটিভ কেমিক্যাল অ্যাডজর্পশন যদি হয়, সে প্রসেসটা হচ্ছে তোমার এন্ট্রপিক্যালি আনফেভারেবল। তাহলে এন্ট্রপিক্যালি যদি আনফেভারেবল হয় তাহলে লো টেম্পারেচার সেটা বেশি হবে, আর যদি তুমি টেম্পারেচার বাড়াও সেটা নিশ্চয়ই অ্যাডজর্ব থেকে ফ্রি হয়ে যেতে চাইবে, তখনই সেটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। আচ্ছা, আর ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশনের ক্ষেত্রে সিচুয়েশনটা একটু অন্যরকম, মানে বা আমি বলবো যে কেমিজর্পশনের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম। কারণ কেমিজর্পশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হবে, অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করার জন্য প্রথমে তোমাকে একটুখানি টেম্পারেচার বাড়াতে হবে, তারপরে আবার যখন সে অ্যাবজর্ব হচ্ছে তখন প্রসেসটা আবার এন্ট্রপিক্যালি আনফেভারেবল হয়ে যাচ্ছে বলে তখন তোমাকে টেম্পারেচারটা কম করতে হবে। তার মানে একবার চাইছো টেম্পারেচার বেশি করতে হবে, তারপর তুমি চাইছো টেম্পারেচার কম করতে হবে, এটা ব্যালেন্স করে চলতে হবে। সেখানে এই পার্টিকুলার ক্ষেত্রে একটা অপটিমাম টেম্পারেচার দরকার আছে আর কি। তাহলে যেটা আমি বললাম যে ফিজিক অপশনের ক্ষেত্রে সবসময় টেম্পারেচার কমালে অ্যাডজর্পশন ভালো হবে, টেম্পারেচার বাড়লে অ্যাডজর্পশন কম হবে, কিন্তু কেমিক অপশনের ক্ষেত্রে একটা অপটিমাম টেম্পারেচার দরকার, কারণ এক্ষেত্রে কেমিক্যাল বন্ড তৈরি হতে হচ্ছে, তার জন্য একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হচ্ছে, আর অ্যাক্টিভেশন বেরিয়ার যদি আমাকে ক্রস করতে হয় তাহলে টেম্পারেচারটা দিতে হবে। আবার অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করার পরে যখন সে সত্যি অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়া এই প্রসেসটা যেহেতু তোমার এন্ট্রপিক্যালি একটা আনফেভারেবল প্রসেস, সেইটা লো টেম্পারেচারে হলে বেটার হয়। তাহলে একবার চাইছো তোমার টেম্পারেচার বেশি, একবার চাইছো তুমি টেম্পারেচার কম, সেখানে তোমাকে এটা ব্যালেন্স করে একটা অপটিমাম টেম্পারেচার থাকতে হবে। তাহলে অ্যাবজর্পশন বিং ইউজুয়ালি এন্ট্রপিক্যালি আনফেভারেবল for a given adsorbate and adsorbent, extent of absorption usually decreases with increasing temperature at a given pressure. This is strictly valid for physic option, but in case of chemisorption, an activation energy is required. Therefore, with increasing temperature, extent of absorption first increases, it reaches a maximum value, then decreases. The temperature at which extent of absorption is maximum is called the optimum temperature. Right? তাহলে এই হচ্ছে তিনটে ফ্যাক্টর। তাহলে আমি কি বললাম, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বললাম, সেটা তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে অ্যাডজর্বেট অ্যান্ড অ্যাডজর্বেন্ট, তাদের নেচারের উপরে, প্রেশারের উপরে এবং টেম্পারেচারের উপরে। তাহলে আমাদের যেটা মূল আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে এই যে অ্যাডজর্পশন আইসোথার্ম আমি ডিফাইন করলাম না, তাহলে অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা বলছে সেটা হচ্ছে যে ভেরিয়েশন অফ, আমি পরে আবার লিখেছি, ভেরিয়েশন অফ এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন উইথ প্রেশার at fixed temperature, এটা
এটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে এর পরে যে আলোচনাগুলো হবে সবটাই হচ্ছে তোমার অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সেইটার আগে একটা 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন মাঝে মাঝে পরে বলে আমি একটা দুটো কোশ্চেন যেখানে আলোচনা করে নিই। একটা কোশ্চেন সেরকম পরে যে পোরাস মেটেরিয়ালস অ্যাক্ট অ্যাজ এ গুড অ্যাবজর্বেন্স, মানে পোরাস মেটেরিয়ালস অ্যাক্ট অ্যাজ এ গুড অ্যাবজর্বেন্ট। ব্যাপারটা খুব সহজ, তার কারণটা হচ্ছে যে অ্যাবজর্পশন প্রসেসটা সারফেস ফেনোমেনন, এবং সারফেসেই যেহেতু অ্যাবজর্ব হচ্ছে, সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি অ্যাবজর্ব করবে। তাহলে একটা মেটেরিয়াল যত বেশি পোরাস হয় তার সারফেস এরিয়াটা তত বেশি হয়, সে তত বেশি হচ্ছে অ্যাবজর্ব করতে পারে। সেটাই লিখেছি যে যেমন চারকোল বলো বা তোমার ন্যানি নিকেল বলো, এই ক্ষেত্রে এই কাজটাই করা হচ্ছে যে ফর গিভেন ভলিউম অফ অ্যাবজর্বেন্ট উইথ ইনক্রিজ ইন সারফেস এরিয়া এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন ইনক্রিজেস, দেয়ারফর পোরাস মেটেরিয়াল অ্যাক্টস অ্যাজ এ ভেরি গুড অ্যাবজর্বেন্ট। Ranni nickel can much efficiently absorb hydrogen than ordinary nickel due to its porous nature. এটা খুব পরিষ্কার। আচ্ছা, র্যানি নিকেল কি সেখানে একটু আমি বলেছি, সেটা হচ্ছে যারা এটা খুব মানে এটা এর সঙ্গে কোনোভাবে রিলেটেড না, জাস্ট ইনফরমেশন হিসেবে বলে দেওয়া আর কি। র্যানি নিকেল কি না, স্পঞ্জি ফর্ম অফ নিকেল মেড বাই দ্য অ্যাক্সেস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়। আচ্ছা, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে কি হয়, অ্যালুমিনিয়াম নিকেলের সোডিয়ামের সঙ্গে রিয়াক্ট করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, তারপর যদি তুমি ধুয়ে ফেলো তাহলে কি হবে, এবং হাইড্রোজেন বেরোতো, তুমি যদি ধুয়ে ফেলো তাহলে যা সোডিয়াম অ্যালুমিনেট সেটা ওয়াটার সলেবল বলে জাস্ট বাইরে বেরিয়ে চলে এলো। হ্যাঁ, আর তোমার যখন সে বেরোবে তখন হচ্ছে ওই পুরো মানে র্যানি নিকেলটাকে পুরো মানে মানে ধুলোর মতো গুঁড়ো করে দেবে, বা তার মানে অনেক পোরাসিটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, বলা হচ্ছে দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভস দ্য অ্যালুমিনিয়াম লিভিং এ হাইলি অ্যাক্টিভ ফর্ম অফ নিকেল উইথ এ লার্জ সারফেস এরিয়া। দিস মেটেরিয়াল ইজ এ ব্ল্যাক pyrophobic powder saturated with hydrogen. It is an extremely efficient catalyst, especially for hydrogenation reaction at room temperature. It was discovered in 1927 by the American chemist Marie Rane. মানে যাক, এইটা জাস্ট র্যানি নিকেল তার হিস্ট্রিটাকে একটুখানি বলে নিলাম, এটা তোমার পক্ষে কোনোভাবে ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অ্যাবজর্পশনটা সারফেস এরিয়া বাড়ার সাথে সাথে বাড়ে, এবার যত বেশি পোরাস হবে তত বেশি সারফেস এরিয়া, যত বেশি গুঁড়ো গুঁড়ো হবে তত গিভেন মাসে তত বেশি সারফেস এরিয়া হবে, এবং এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন তখন তোমার বেশি হবে। এবারে আমাদের মূল জায়গাটা আমরা আসছি, অ্যাবজর্পশন আইসোটোপ। তো দেখো, তাহলে এই সময় একটু তোমরা একটুখানি মানে মিনিট খানেক একটুখানি রেস্ট নিয়ে নাও, কারণ লিখে লিখে পড়লে পড়াটা খুব স্লো হয়, তোমাদের ফলো করতে সুবিধা হয়। দেখে থেকে তো মানে পাওয়ার পয়েন্টে পড়ানো হচ্ছে বড্ড স্পিডে পড়ানো হয়ে যাচ্ছে, এখানে মাঝে মাঝে আমি থামছি। হ্যাঁ, থেমে তোমরা একটুখানি জাস্ট মানে কি বলবো, মাথাটা একটুখানি ঝাঁকিয়ে টাকিয়ে একটুখানি ঠিক করে নাও। আমরা আর বেশিক্ষণ বলবো না, আমরা অ্যাবজর্পশন আইসোটোপ সেখানে কিছু জেনারেল কথাবার্তা বলে, এক্ষেত্রে প্রথম যে অ্যাবজর্পশন আইসোটোপটা সেটা হচ্ছে ফ্রেন্ডলিক অ্যাবজর্পশন আইসোটোপ, সেইটা নিয়ে দু চারটে কথাবার্তা বল, আমাদের খুব অল্প সময়ই লাগবে। তার আগে তোমাদের মানে যতটুকু বলা হয়েছে সেই জায়গায় যদি কোনো অসুবিধা হয় তো বলে দাও। কোনো অসুবিধা হয়েছে? স্যার হ্যাঁ, বলো বলো। স্যার বলছি মনোলেয়ার যে প্রথম যে লেয়ারটা সেটা কি সবসময় কেমিজপশন হবে না প্রথম লেয়ারটা ফিজিজপশন হতে পারে? হ্যাঁ, মানে প্রথম লেয়ারটা তো মানে দেখো লেয়ার, তুমি তো মাল্টি লেয়ার মানে তো ফার্স্ট লেয়ারটা তৈরি হবেই, তাই তো? হ্যাঁ, এবারে হ্যাঁ স্যার। এবারে ফার্স্ট লেয়ারটা ফিজিক্যাল কেমিজ অপশন হয়েও হতে পারে, ফিজিক্স অপশন হয়েও হতে পারে, ঠিক আছে? কিন্তু সেকেন্ড লেয়ার অনওয়ার্ড শুধুই ফিজিক্স অপশন হবে। মানে ফার্স্ট লেয়ারটা কেমিক্যাল অ্যাবজর্পশন দিয়েও হতে পারে, ফিজিক্যাল অ্যাবজর্পশন দিয়েও হতে পারে, কিন্তু সেকেন্ড লেয়ারটা সেটা নেসেসারিলি ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়ে হবে। তফাৎটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, যদি তুমি দেখো যে শুধুমাত্র একটা এবং কেবলমাত্র একটা লেয়ারই তৈরি হয়েছে, তার মানে সেটা সার্টেনলি হচ্ছে কেমিজ অপশন করে হয়, ঠিক আছে? এইটা। আর যদি তুমি দেখো যে মাল্টি লেয়ার তৈরি হয়েছে, তার মানে প্রথমটা যাই হোক না কেন পরেরগুলো কিন্তু অবশ্যই হচ্ছে তোমার ফিজিক্যালি অ্যাবজর্পশন হয়ে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কারো কিছু অসুবিধা আছে? জলের বোতলটা নিয়ে আসি দাও। হ্যাঁ, বলো, তো কিছু বলছিলে? কেউ কি কিছু বলছিলে নাকি? না স্যার, বোঝা গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ, আচ্ছা, দেখো
এবারে মানে নেক্সট যে পার্টগুলো আমি আলোচনা করছি এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে যে কোনো পরীক্ষার জন্য এই পরের পার্টগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাবজর্পশন আইসোথার্ম। দেখো আমরা অলরেডি যেটা আলোচনা করি, মানে আমি জাস্ট এই প্রথম পার্টটা অলরেডি, মানে প্রথম প্যারাগ্রাফটা অলরেডি বলেছি, সেটা আমি একটুখানি বলে নিই। উই হ্যাভ অলরেডি সিন দ্যাট ফর এ পার্টিকুলার adsorbent and adsorbate, extent of adsorption increases with increase in applied pressure or concentration of the adsorbate। ঠিক আছে, মানে আমি এটা জাস্ট মানে গ্যাসের অ্যাবজর্পশন অন সলিড সারফেস যখন করছি তখন পুরোটাকে প্রেশার দিয়ে আলোচনা করবো, আর পরে যখন তুমি সলিউশন ফেজে কোনো একটা অ্যাবজর্পশন হবে তখন তুমি সেটাকে কনসেন্ট্রেশন দিয়েও ভাবতে পারো। আর we have already seen that for a particular adsorbate and adsorbent, extent of adsorption increases with increase in applied pressure or concentration of the adsorbate. If for a given substance the variation of amount of adsorption is studied as a function of pressure or concentration keeping temperature as constant, then the resulting relationship is called the adsorption isotherm। কি হলো না, ভেরিয়েশন অফ অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশন বা এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বলা ভালো, স্টাডিড অ্যাজ এ ফাংশন অফ প্রেশার or concentration keeping temperature as constant, then the resulting relationship is called the adsorption isotherm। ঠিক আছে, আচ্ছা দেয়ার আর ডিপ, আচ্ছা এবার এখানে বলি যে আমাদের চারটে অ্যাডজর্পশন আইসোথার্ম পড়তে হবে। তিনটে অ্যাডজর্পশন আইসোথার্ম বেসিক্যালি গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস, তার উপরে বেস করে তিনটে অ্যাডজর্পশন আইসোথার্ম আছে। আর একটা হচ্ছে সলিড অ্যাডজর্ব করবে অন দ্য লিকুইড সারফেস, সেখান থেকে আর একটা অ্যাডজর্পশন আইসোথার্ম আছে। গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস সেই কনটেক্সটে তুমি ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম এবং বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম, সেই তিনটে তোমাকে পড়তে হবে। আর যখন তুমি একটা সলিডে অ্যাডজর্পশন অন লিকুইড সারফেস করবে সেই কনটেক্সটে হচ্ছে তোমার আরেকটা অ্যাডজর্পশন আইসোথার্ম আছে, এটা হচ্ছে গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। There are different kind of adsorption isotherms. In case of adsorption of gases on a solid surface, three different kind of adsorption isotherms are very common: Freundlich adsorption isotherm, Langmuir adsorption isotherm and BET adsorption isotherm। এই তিনটে এখানে বলা হচ্ছে। আর তোমার যখন for adsorption of solid on liquid surface, the most common adsorption isotherm is the Gibbs adsorption isotherm। তাহলে এই চারটে adsorption isotherm আমাকে পড়তে হবে। ফ্রেন্ডলিকটা আজকে আমরা করে দেব, আর ল্যাংমুর একদিন, বিইটি একদিন, আর গিভস একদিন, এই তিনটা আমরা করব। গিভস অ্যাডজর্পশন আইসোথার্মটা হয়ে গেল। এবার গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম হয়ে যাওয়ার পরে তারপরে বেশ কিছু কিছু কনসিকোয়েন্সেস আছে, সেই পার্টটার জন্য আমরা হয়তো আর একটা ক্লাস দেব। হ্যাঁ, সেই পার্টটা বিএসসি সিলেবাসে অতটা নাই, কিন্তু এমএসসি সিলেবাসে আছে। তাহলে আমরা শুরুটা করছি ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম দিয়ে। আচ্ছা, ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা বলে যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, মানে বেসিক্যালি ধরো এক্স গ্রাম অফ এ অ্যাডজর্বেট অ্যাডজর্ব ইন এম গ্রাম অফ অ্যান অ্যাডজর্বেন্ট। এই এক্স বাই সেটা যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, সেটা কি হয় না পি টু দি পাওয়ার 1/n এর সঙ্গে প্রপোর্শনাল। আর এখানে পি জিরোটা নিয়ে ভয় পেও না, পি জিরোটা হচ্ছে বেসিক্যালি 1 বার বা স্ট্যান্ডার্ড প্রেসার, যেটা দাঁড়াচ্ছে বেসিক্যালি কে পি টু দি পাওয়ার 1/n এটা। আর যেখানে কে আর এন তারা বেসিক্যালি কনস্ট্যান্ট। ঠিক আছে, কেটা হচ্ছে সার্টেনলি টেম্পারেচার বা নেচার অফ দ্য অ্যাবজর্বেন্ট এবং অ্যাডজর্বেন্ট তাদের উপরে নির্ভর করে। আর এই 1/n বা n, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা যায় যে 1/nটা লো প্রেসারে 1/nটা তোমার 1 হয়, অর্থাৎ nটা 1 হয়। ঠিক আছে, এটা। আর যখন তোমার ইয়ে হবে, মানে যখন প্রেসারটা প্রচন্ড বেশি হয়ে যাবে, 1/nটা 0 হবে, অর্থাৎ nটা তোমার ইনফিনিটি হবে। ঠিক আছে, এটা। তাহলে যেটা হচ্ছে যে যখন প্রেসারটা তোমার প্রচন্ড হাই হয়ে যাবে, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হতে হবে, তোমার 1/nটা তোমার 0 হতে হবে, অর্থাৎ nটা তোমার ইনফিনিটি হতে হবে। আর যখন তোমার লো প্রেসার হয়ে যাবে তখন হচ্ছে মানে পুরো জিনিসটা প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল হতে হবে, সেই জন্য লো প্রেসারে হচ্ছে তোমার nটা 1 হতে হবে। তা দেখো কি বলা হচ্ছে না, ইন 1906 হার্বার্ট ফ্রেন্ডলিক gave an empirical expression for expression that represents the isothermal variations of a quantity of gas absorbed by unit mass of solid adsorbent with pressure, and it is given as x by m equal to k p by p0 whole to the power 1/n। ডান দিকের বাঁ দিকের পার্টটাকে ইউনিটলেস, ডান দিকের পার্টটা ইউনিটলেস করে নেওয়ার জন্য হচ্ছে আমি একটা p0 দিয়ে ভাগ করে দিয়েছি, যেটা সেখানে আমার মানে ওই এই প্রেসারের ইউনিটটাকে জাস্ট কেটে দেবে। আচ্ছা, দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম অর ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন ইকুয়েশন। Here x gram of gas is absorbed by m gram of the solid adsorbent at pressure P,
K and N are constant that depend on the temperature, nature of the adsorbate and adsorbent. The value of N is greater than unity. When pressure is very high, then N tends to infinity and hence 1 by N tends to 0. যদি তোমার nটা তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তাহলে 1 বাই nটা 0 হয়ে যাবে, তখন হচ্ছে x বাই mটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হয়ে যাবে। দিস ইন্ডিকেটস দ্যাট অ্যাট হাই প্রেসার extent of adsorption becomes independent of pressure. And when pressure is very low, then n tends to 1 and hence 1 by n tends to 1. In this case, x by m becomes directly proportional to the gas pressure. এবং সেটা ছবি থেকে দেখো পরিষ্কার। দেখো এই প্রথম দিকটা যখন x by m ভার্সেস p তুমি প্লট করছো, এবং শুরুর যে দিকটা দেখো, এই শুরুর দিকটা মনে হয় একটা স্ট্রেট লাইনের মতো, কিন্তু একটা সময় পরে এটা কি হচ্ছে তোমার স্যাচুরেট করে গেছে, ঠিক আছে? তাহলে এইটাকে তুমি জাস্ট x by m কে p এর রেসপেক্টে গ্রাফিক্যালি প্লট করলে তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ। আর এবারে এই ধরনের প্লটের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে এই ধরনের প্লট, হ্যাঁ, মানে তোমার কি হচ্ছে দেখো, মানে এই ধরনের প্লটে যেটা ব্যাপার যে এটা তো স্ট্রেট লাইন নয়, স্ট্রেট লাইন না হলে জিনিসটা আঁকা হচ্ছে বেশ ডিফিকাল্ট হয়। তুমি যদি একটা স্ট্রেট লাইন ফর্মে নিয়ে চলে আসতে তুমি কি করবে? তাই ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্মের যে ইকুয়েশনটা ছিল তাকে তুমি লগ নিয়ে নাও। তাই ln x by m equal to ln k plus 1 by n ln p by p0, এটা মানে ln x by m equal to ln k plus 1 by n ln p by p0, এটা। আর এবারে দেখো যদি তুমি এরকম করো যে ln x by m তাকে তুমি ln p by p0 রেসপেক্টে প্লট করো, তাহলে ইট উইল গিভ ইউ স্ট্রেট লাইন যার ইন্টারসেপ্ট হচ্ছে ln k আর স্লোপ হচ্ছে 1 by n। তাহলে ঠিক এরকম ব্যাপার, তুমি log x by m ভার্সেস log p যদি তুমি প্লট করো একটা স্ট্রেট লাইন পাচ্ছ, কারণ ইন্টারসেপ্ট পেয়ে যাচ্ছে তুমি log k আর স্লোপটা পেয়ে যাচ্ছে 1 by n, এবং সেই স্লোপ থেকে তুমি জাস্ট nটাকে বের করে ফেলতে পারবে। আচ্ছা দেখো, যেটা আমি আলোচনা করলাম এই যে দু রকমের ছবি এবং ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্মের যে এক্সপ্রেশনটা, এটা কখন সত্যি হলো না, যখন একটা গ্যাসের অ্যাডজর্পশন তুমি সলিড সারফেসে কনসিডার করছো। আর এবারে এর যেটা একটা মজা সেটা হচ্ছে এই যে তোমার একটা পিওর গ্যাস একটা সলিড সারফেসে অ্যাডজর্ব হয়েছে, তার জন্য যেমন ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্মটা ভ্যালিড, ঠিক একই রকম ভাবে কোন একটা সলিউশন আছে, ধরো অ্যাকোয়াস সলিউশন, ধরো অ্যাসিটিক অ্যাসিডে অ্যাকোয়াস সলিউশন আছে, সেখানে তুমি চারকোল দিচ্ছ, তাহলে দেখা যায় যে চারকোল সে অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন থেকে অ্যাসিটিক অ্যাসিডকে প্রেফারেন্সিয়ালি অ্যাবজর্ব করে ফেলতে পারে, এবং সেই যে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা সেইটা কিন্তু ওই অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন তার উপরে নির্ভর করবে। তবে এটা দাঁড়াচ্ছে যে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা ক্যান অলসো বি জেনারেলি ইউজড ফর অ্যাডজর্পশন অফ সলিউটস ফ্রম সলিউশন। ইফ C be the equilibrium concentration of the solute in solution, then Freundlich equation can be expressed as দেখো x by m equal to k c by c0 whole to the power m। যেমন আমি অ্যাসিটিক অ্যাসিডের অ্যাডজর্পশন অন মানে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাডজর্পশন মানে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন, সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাডজর্পশনটা আমি কনসিডার করছি বাই চারকোল, সেক্ষেত্রে কিন্তু তোমার এই টাইপের ইকুয়েশনটা ভ্যালিড যে x by m equal to k c by c0 whole to the power m। আবার একই রকম যদি লগ ডগ নিয়ে নাও তাহলে ln x by m equal to ln k plus 1 by n ln c by c0। তুমি এখানে x by m ভার্সেস c by c0 মানে x by n ভার্সেস c by c0 তুমি প্লট করো, সরি মানে এইটা বলছি। আচ্ছা দু রকমই বলতে পারি, মানে x by m ভার্সেস c যদি প্লট করো তাহলে এরকম একটা ছবি পাবে, এখানে x by m, এখানে শুধু c এর জায়গায় তুমি c বসাবে। আবার যদি তুমি ln x by m কে c এর রেসপেক্টে প্লট করো তাহলে তুমি আবার এরকম টাইপের একটা ছবি পেয়ে যাবে, এটা একই রকমের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এবারে এই যে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা আমরা করলাম, যেটা হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশন, এর কোনো ডেরিভেশন নাই, ঠিক আছে? এবং এটা কিছু রেসপেক্টে ভ্যালিড, কিছু রেসপেক্টে ভ্যালিড না, তার প্রচণ্ড লিমিটেশন আছে, সেই জন্য আমাকে ফার্দার তোমার অন্যান্য অ্যাডজর্পশন আইসোথার্মগুলোর ক্ষেত্রে যেতে হবে। আর কি কি লিমিটেশন বলা হচ্ছে যে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল অ্যাডজর্পশন আইসোথার্ম কারেক্টলি when the pressure or concentration is low, but at high pressure or concentration it fails। মানে তুমি দেখো যদি প্রেশারটা বেশ কম হচ্ছে বা কনসেন্ট্রেশন কম হচ্ছে তখন ল্যাংমোর অ্যাডজর্পশন তখন ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম কাজ করে, কিন্তু যদি তোমার প্রেশারটা বেশ বেশি হয়ে যায় বা কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তখন কিন্তু এই লটার ফলো করছে না। আর ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট অ্যাডজর্পশন আইসোথার্ম and cannot be regarded as an equation of general applicability। তবে পরে দেখবো যে এই একটা পার্টিকুলার টাইপ অফ অ্যাডজর্পশন আইসোথার্মকেই হচ্ছে তুমি ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম দিয়ে ব্যাখ্যা করতে পারবে, কিন্তু অনেকগুলো 5টা-6টা ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজর্পশন আইসোথার্ম হতে পারে আর কি, সেইটা কিন্তু ইকুয়েশন দিয়ে পুরোটা ব্যাখ্যা করা যাবে না। দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্ট k and n ভ্যারি উইথ টেম্পারেচার, তোমার যদি k আর nটা কনস্ট্যান্ট হতো ভালো হতো, কিন্তু k আর n তারা হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, আর ইট ইজ অ্যান এম্পিরিক্যাল ইকুয়েশন, এর কোনো ডেরিভেশন নেই। তা দেখো তাহলে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম আমরা জাস্ট জিনিসটা একটা মানে এম্পিরিক্যাল ইকুয়েশন, সেটা আমি বললাম, যেখানে প্রত্যেকটা টার্মের মানে বুঝলাম, কে বুঝলাম, এন এর জাস্ট রেঞ্জ বুঝলাম, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হলো এটাকে স্ট্রেট লাইনে প্লট করার জন্য লগ প্লটটাকে আমি করলাম,
আবার সেই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারো যে যদি তোমার ওরকম একটা পিওর গ্যাস কোনো একটা সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে সেইভাবে না দেখে কোনো একটা সলিউশন থেকে কোনো একটা পার্টিকুলার স্পিসিস সলিউটটা, যেমন অ্যাসিডিক অ্যাসিডের সলিউশন থেকে অ্যাসিডিক অ্যাসিডটা সেইটা যখন তোমার চারকোলে তোমার অ্যাবজর্ব হচ্ছে আর কি, হ্যাঁ, তখন তুমি জাস্ট ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্মটাকে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন এক্সপ্রেস করবে এবং সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এক্স বাই এম ইকুয়াল টু কে সি বাই সি জিরো হোল টু দি পাওয়ার 1/n, আর ln x বাই এম ইকুয়াল টু ln k প্লাস 1/n ln c বাই সি। দেখো এই জায়গাটা পরিষ্কার হয়েছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। আচ্ছা, আমি এবারে জাস্ট দুটো প্রবলেম তোমাকে দিচ্ছি এবং দুটো প্রবলেমের সলিউশনে করে দেওয়া আছে, হ্যাঁ, মানে এখানে প্রবলেমগুলো দেওয়া হয়েছে, এই প্রবলেমগুলো তোমাকে বাড়িতে করতে দিচ্ছি আর নিজেরা করবে, করে পরের দিন তুমি তার সলিউশনটাকে মানে 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 সলিউশনটা তারপর তুমি চেক করে নেবে। দেখো প্রথম যে প্রবলেমটা সেটা বলছে যে 100 ml of 0.1366 molar aqueous solution of acetic acid is shaken vigorously with 2 gram of powdered charcoal. The concentration of acid solution falls to 0.12 molar. The constant N for Freundlich adsorption isotherm is 2.36. Find the constant K using Freundlich adsorption isotherm. তাহলে দেখো তোমার ছিল হচ্ছে 0.1366 মোল, এখন আছে 0.12 মোল, তার মানে তোমার কতখানি পোর্শন অ্যাবজর্ব হয়েছে সেটা তুমি জাস্ট কত মোল পার লিটারে বের করে ফেলতে পারলে। আর এবারে এবারে মানে কনসেন্ট্রেশন যদি মোল পার লিটার মানে কতটা অ্যাবজর্ব হয়ে গেছে, কনসেন্ট্রেশন যদি মোল পার লিটার হয় সেটা কত গ্রাম হবে, কত গ্রাম হবে কিছুই না, তুমি দেখে নাও যে অ্যাকচুয়ালি এত মোল মানে হচ্ছে কত লিটার, কেন মানে মোলার কনসেন্ট্রেশন মানে হচ্ছে 1 লিটারে তত মোল আছে, কিন্তু এখানে তোমার 100 ml, তার মানে তাকে 100 দিয়ে বাই 1000 দিয়ে তোমাকে গুণ করে দিতে হচ্ছে। তাহলে এইটা যেটা পেলে সেটা বেসিক্যালি অ্যামাউন্টটা, এবার তাকে তুমি জাস্ট ওই গ্রাম পার মোলে তার মলিকুলার ওয়েটটা দিয়ে গুণ করে দিলে, করে আলটিমেটলি এটা অ্যাবজর্ব হলে সেটা 0.0996 গ্রাম। তা তুমি কি করছো যে যতটা অ্যাবজর্ব হয়ে তার কনসেন্ট্রেশনটা বের করছো। এবারে 100 ml তার কনসেন্ট্রেশন যদি এত হয়, এই ডিফারেন্সটা হয়, তাহলে সেইটা সমান কত গ্রাম। তা তুমি এক কাজ করে এক মানে যদি মানে মানে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে 1 লিটার যদি সলিউশন হয় সেখানে যদি 1 মোল থাকে তাহলে তার মোলারিটি হবে হচ্ছে তোমার 1। এবারে তার বদলে এখানে আছে হচ্ছে 100 ml, মোলারিটিও তোমার আলাদা এইটা, সেইখান থেকে তুমি জাস্ট যেটা করে ফেলতে পারলে যে টোটাল অ্যামাউন্টটা যেটা মানে অ্যাডজর্ব হয়েছে সেটা 0.0966 গ্রাম। আর এবার ফ্রেন্ডলি অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে তুমি জাস্ট কেটাকে বের করে ফেলছো, মানে এই যে জাস্ট এখানে এক্স বাই এম, এই যে ইকুয়েশনটা থেকে এই যে এক্স বাই এম ইকুয়াল টু কে সি বাই সি জিরো হোল টু দি পাওয়ার 1/n, তাহলে কে সমান কত হবে এক্স বাই এম ডিভাইডেড বাই পুরোটা, তো সেটা তুমি বসালে, বসিয়ে কেটা বেরোলো হচ্ছে 0.122, এইটা একটা। আচ্ছা, আর একটা যেটা আমি করেছি সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন আর এক্স বাই এম তার ভ্যালুগুলোকে বলা হয়েছে, বলে সেইখান থেকে তোমাকে জাস্ট ওই কে এবং এন বের করতে বলা হয়েছে। এটা আমি দু রকম ভাবে করতে দিচ্ছি, একটা হচ্ছে গ্রাফিক্যালি করে ফেলো, মানে লগ নিয়ে নাও, লগ এক্স বাই এম আর লগ সি এটাকে নিয়ে তার প্লট করো, স্ট্রেট লাইন হবে, তার ইন্টারসেপ্ট এবং স্লোপ থেকে লগ কে এবং 1/n তুমি পেয়ে যেতে পারবে। আর পরীক্ষার হলে তো অনেক ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে না, মানে ওই গ্রাফ পেপারে প্লট টট করতে পারবে না, তখন কি হয় তোমার দুটো ডেটার উপর ভরসা করবে তুমি। দুটো ডেটার উপর ভরসা করা মানে হচ্ছে জিনিসটা এরকম, জাস্ট মানে দেখো এই জাস্ট আমি বলে দিচ্ছি যে তোমার এই ইকুয়েশন থেকে আর কি, হ্যাঁ, তোমার যখন ধরো কনসেন্ট্রেশন সি1 তখন এক্সটেন্সিভ অ্যাডজারশন ধরে না এক্স বাই এম ওয়ান, যখন কনসেন্ট্রেশন সি2 তখন এক্সটেন্সিভ অ্যাডজারশন এক্স বাই এম টু, তুমি বিয়োগ করে ফেলো, বিয়োগ করে তুমি সেইখান থেকে দেখো এই এনটা পেয়ে যাবে লগ সি2 মাইনাস লগ সি1 বাই লগ এক্স বাই এম টু মাইনাস লগ এক্স বাই এম ওয়ান। এবার যে ডেটাগুলো দেওয়া আছে যে কোনো দু সেট ডেটা নাও, এখানে বসাও, বসিয়ে তুমি সেখান থেকে এন পেয়ে যাবে, আর ওয়ান্স তুমি এন পেয়ে গেলে সেখান থেকে কে পেয়ে গেলে, ঠিক আছে। মানে এই যে ইকুয়েশনটা আছে না, এই যে ইকুয়েশনটা মানে তোমার লগ এক্স বাই এম লগ এক্স বাই এম ওয়ানটা ধরো তোমার লগ কে প্লাস 1/n লগ সি1 বাই সি জিরো, মানে যখন কনসেন্ট্রেশনটা সি1 তখন এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন ধরে না এক্স বাই এম ওয়ান এইটা, আবার যখন লগ এক্স বাই এম টুটা হয়ে যাচ্ছে লগ কে প্লাস 1/n সি2 বাই সি জিরো, এটা ধরে নাও 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। এটা বিয়োগ করো,
1 নম্বর মাইনাস 2 নম্বর করো, তাহলে কি দাঁড়াবে log x by m 1 minus log x by m 2, log কে কেটে চলে গেল, তাহলে 1 by n নাও তুমি, log c1 by c0 minus log c2 by c0। তাহলে এখান থেকে তুমি এনটাকে বের করে নিতে পারবে, দেখো এনটাকে বের করে নিলে এনটা এদিকে চলে গেলে তাহলে এটা দাঁড়াবে log c1 by c0 minus log c2 by c0 divided by log x by m 2 minus log, আচ্ছা এটা 1 হবে, এটা মাইনাস log x by m 2 হয়ে গেল এটা। তাই এখান থেকে দেখো এই ফর্মুলাটা জাস্ট বেরিয়ে গেল। এবারে তোমার যে কোনো দুটো সেট অফ ডেটা, মানে ধরো তুমি এই দুটোকে দিয়ে ডেটা বলে এটা c1 এটা c2 এটা x by m1 এটা x by m2 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি একটা ভ্যালু বের করে নিও, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো আজকে আমি কি পড়লাম, তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে এই যে ইন দিস লেকচার উই হ্যাভ ফার্স্ট ডিসকাসড various concepts such as adsorption, absorption, sorption, adsorbate, etc. We have pointed out the differences between the adsorption and absorption. We have discussed different types of adsorption such as physisorption, chemisorption, and also made comments on their distinctive features. We have also made comments on the statement that absorption of gases on solid surface must be exothermic, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। We have defined extent of absorption and pointed out the factors on which extent of absorption depends, ঠিক আছে? Finally, we have discussed the adsorption isotherm with special reference to Freundlich adsorption। তো এই হচ্ছে আজকে ফার্স্ট লেকচারে যেটা আমাদের বলার কথা ছিল। নেক্সট ক্লাসে নেক্সট যে দুটো জিনিস আমাদের পরপর করে বলতে হবে, একটা হচ্ছে ল্যাংবোর্ড অ্যাডজর্পশন আইসোথার্ম আর একটা বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে আমরা একদিনে মানে এক একদিনে এক একটা বলতে পারবো। আমরা নেক্সট ক্লাসে ল্যাংবোর্ড অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে জাস্ট আলোচনাটাকে করবো, তারপরের ক্লাসে বিইটি নিয়ে আলোচনাটাকে করবো। তো দেখো যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে বলবো। ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে।